আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকতাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়ান ওয়া রিজকান তাইয়িবান ওয়া আমালান মুতাকাব্বালান। সবাইকে স্বাগত জানাচ্ছি বাফ ডিসকাশন সেশন 12, টাইটেল ইসলামিক ফাইন্যান্স ইন বাংলাদেশ, পোটেনশিয়ালস এন্ড চ্যালেঞ্জেস। এই আলোচনায় আমরা আমাদের আলোচনাটা শুরু করতে চাই পবিত্র কালামে হাকিম থেকে তেলাওয়াতের মাধ্যমে। পবিত্র কালামে হাকিম থেকে তেলাওয়াতের জন্য রিকোয়েস্ট করছি আমাদের বাংলাদেশ আউফিস ফেলোস ফোরামের সম্মানিত ফেলো হাফেজ মারুফ হাসান জামিল। হাফেজ মারুফ হাসান জামিলকে রিকোয়েস্ট করছি অর্থ সহ পবিত্র কালামে হাকিম থেকে তেলাওয়াত করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। هو الذي جعل الشمس ضياء والقمر نورا وقدره منازل لتعلموا عدد السنين والحساب. ما خلق الله ذلك إلا بالحق يفصل الآيات لقوم يعلمون. তিনি সেই মহান সত্তা যিনি সূর্যকে উজ্জ্বল আলোকময় এবং চন্দ্রকে স্নিগ্ধ আলো বিতরণকারী রূপে সৃষ্টি করেছেন, আর এর গতির জন্য মঞ্জিল সমূহ নির্ধারণ করেছেন, যাতে তোমরা বছর সমূহের সংখ্যা ও হিসাব জানতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ সমস্ত বস্তু যথার্থতার সাথে সৃষ্টি করেছেন। তিনি এই প্রমাণাদি বিশদভাবে বর্ণনা করেন ওই সকল লোকের জন্য জ্ঞানবান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাদাকাল্লাহু আল-আযীম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের বাংলাদেশ আউফিস ফেলোস ফোরামের পক্ষ থেকে আয়োজিত বাফ ডিসকাশন সেশন 12-এ আমরা আমাদের প্যানেল স্পিকার হিসাবে পেয়েছি এমন ব্যক্তিবর্গকে যারা প্রত্যেকটা ফিল্ড, মানে তাদের নিজ নিজ ফিল্ডে স্কলার। আমাদের প্যানেল স্পিকারদের মধ্যে আছেন ডক্টর মোহাম্মদ মাসুম বিল্লাহ, প্রফেসর অফ ফাইন্যান্স অ্যান্ড ইন্স্যুরেন্স, ইসলামিক ইকোনমিক্স ইনস্টিটিউট, কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি, সৌদি আরবিয়া।
আমাদের সাথে কানেক্টেড আছেন ডক্টর মোহাম্মদ কবির হাসান, প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্স, ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্স, ইউএসএ। আমাদের সাথে কানেক্টেড আছেন ডক্টর মোহাম্মদ উমর ফারুক, প্রফেসর অ্যান্ড হেড অফ ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আমাদের সাথে কানেক্টেড আছেন মিস্টার মোহাম্মদ মাহমুদ হোসাইন, FCA, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, গ্লোবাল ইসলামী ব্যাংক বাংলাদেশ অ্যান্ড কাউন্সিল মেম্বার, ICAB। আমি ডক্টর মোহাম্মদ হোসাইন, অ্যাসোসিয়েট প্রফেসর, BIBM এবং প্রেসিডেন্ট বাপ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। আমরা আজকে এই অনুষ্ঠানটা কিভাবে সাজিয়েছি, আমাদের সম্মানিত স্পিকার স্যারদের কাছ থেকে আমরা ওনাদের ওপিনিয়ন গুলো শুনবো, ওনাদের সাজেশন গুলো নিব রিগার্ডিং potentials and challenges of Islamic finance in Bangladesh, এবং এই আলোচনাগুলো আমরা সামারি করব এবং বাংলাদেশ আউফিস ফেলোস ফোরামের পক্ষ থেকে আমরা কনসার্ন অথরিটির সাথে কমিউনিকেট করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা আমাদের প্রোগ্রামটা শুরু করছি এখন। আমরা চেষ্টা করব আমাদের প্রোগ্রামটা নির্ধারিত টাইম 11টার মধ্যে শেষ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। এবং শুরুতে আমি সম্মানিত স্যারদের কাছে রিকোয়েস্ট করব যে আমরা আমাদের রিকমেন্ডেশন গুলো দেওয়ার জন্য, ওপিনিয়ন গুলো দেওয়ার জন্য, পরামর্শগুলো দেওয়ার জন্য ইনিশিয়ালি 15 মিনিটস করে সময় নিব। এরপরে আমরা আমাদের টাইম পারমিট করলে আমাদের পার্টিসিপেন্টদের মধ্যে থেকে কিছু প্রশ্ন নিব, সেগুলো জন্য আপনাদের কাছে সেকেন্ড টাইম আমরা আসবো। এভাবে আমরা আমাদের প্রোগ্রামটাকে কনক্লুড করতে চাই ইনশাআল্লাহ। তো সকলের সহযোগিতা কামনা করছি আমাদের এই প্রোগ্রামটাকে সাকসেসফুলি যাতে আমরা শেষ করতে পারি সেজন্য। আমরা আমাদের শুরুতেই আমরা যেভাবে চিন্তা করেছি যে আমরা আমাদের মাসুম বিল্লাহ স্যারের কাছ থেকে আমরা ওনার বক্তব্য শুনবো, কবির হাসান স্যারের বক্তব্য শুনবো, দেন আমরা আমাদের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যারা মোহাম্মদ মাহমুদ হোসাইন ওনার বক্তব্য শুনবো, এবং সবশেষে ডক্টর মোহাম্মদ উমর ফারুক স্যারের বক্তব্য শুনবো। দেন আমরা পার্টিসিপেন্টদের কাছে যাব যদি আমাদের সময় পারমিট করে। তাহলে আমরা আমাদের শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ মাসুম বিল্লাহ স্যার কানেক্টেড হয়েছেন কিনা। আমি এখনো ওনাকে পাইনি, তো উনি বলছেন নামাজ পড়ে জয়েন করবেন। তাহলে কি আমরা কি কবির হাসান স্যারকে দিয়ে? ঠিক আছে, আমি শুরু করতে পারি ইনশাআল্লাহ। আমাকে একটু স্ক্রিন শেয়ারিং দাও তো মাজবা। স্যার দেওয়া আছে স্যার, আপনাকে হোস্ট করা আছে, আপনি স্ক্রিন শেয়ার দিতে পারবেন স্যার। তো আমরা শুরুতেই আমাদের ইসলামিক ফাইন্যান্স ইন বাংলাদেশ, আমরা জানি এই পরিবর্তিত সিচুয়েশনে ইসলামিক ব্যাংকিং ইন্ডাস্ট্রি একটা চ্যালেঞ্জের মধ্যে যাচ্ছে। বাট প্রত্যেকটা চ্যালেঞ্জ, প্রত্যেকটা ক্রাইসিসই আমাদের অপরচুনিটির জন্ম দেয়। আমাদের প্রত্যাশা এই ক্রাইসিস মোমেন্টটাও ইসলামিক ফাইন্যান্স ইন্ডাস্ট্রির জন্য কিছু অপরচুনিটি বয়ে নিয়ে আসবে। ডেফিনেটলি সেই অপরচুনিটিটাকে কাজে লাগাতে গেলে বেশ কিছু চ্যালেঞ্জ আমাদেরকে ফেস করতে হবে। সেই চ্যালেঞ্জগুলো কি কি ফেস করা লাগতে পারে এবং কিভাবে সেগুলোকে ওভারকাম করে আমরা আমাদের অপরচুনিটি গুলোকে কাজে লাগাতে পারি, সেই বিষয় সম্বন্ধে আমাদের সম্মানিত প্যানেল স্পিকার স্যারদের কাছ থেকে শোনার চেষ্টা করব। শুরুতে আমি রিকোয়েস্ট করছি ডক্টর মোহাম্মদ কবির হাসান, প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্স, ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্স, USA স্যারকে প্রেজেন্ট করার জন্য। স্যারকে রিকোয়েস্ট করব যদি সম্ভব হয় 15 মিনিটের মধ্যে শেষ করতে। আমি স্যারকে 30 মিনিটস পরে একটা রিমাইন্ডার দিব। স্যার প্লিজ। Yeah, Bismillahir Rahmanir Rahim. Thank you, Baf, for inviting me to share my thoughts of the banking crisis in general and Islamic Bank in particular.
So I do have some prepared slides I want to share with you. Let me start with this economic landscape in Bangladesh because the banking is very intricately related in the context of Bangladesh, because Bangladesh is by definition an information poor country, means data is porous, so where the banking system plays a critical role in financial intermediation to support the growth of the economy. So historically, yes, we had a very good GDP, but the GDP growth has been moderated to 5.8% 2023, down from 7.1% in 2022. And this slowdown has really affected both industry and the services sector. And there's a breakdown, if you can read this diagram. On the demand side, slower rises in the private consumption and investment drag down the GDP growth. So there is a debate in the policy circle whether it's a demand-driven problem or supply-driven problem. But the data that I'm showing from the demand side perspective. So fastest growing economy, we had this dream, the previous government for 15 years. During the last 5 years, the gross domestic investment GDP ratio has decreased by 0.33 percentage points. The gross investment was 31.33 of GDP 2020, decreasing to 30.98. It's not good. The economy is growing in terms of size, but GDP and the investment is going down, and tax revenue, GDP going down. That's not a good sign. That's also a sign that there is a lot of corruption in the economy. That's what we see coming out slowly in the press. An uptick in public investment compensated for the slack in private investment. For the last 15 years, huge infrastructure projects, different types, and whatever the shortfall that was happening in private sector, that has been brought up by the public investment. So if you look at specifically 2023 and 24, private investment is 24.30, and then 2024, the total is 30. But if you see that private 23, and that has been trying to be picked up by the public sector of the government. So what is the role of the banking sector in Bangladesh economy? And Bangladesh has 61 scheduled banks, including 10 Islamic banks, 9 foreign banks, and mix of state-owned and private commercial banks. In 2023, the banking sector total asset amounted to be Bangladeshi taka 21.4 trillion, or nearly 60% of GDP, with a significant portion held by private commercial banks. Many people say that our banking sector or the stock market is still low compared to the other comparable countries. State-owned commercial banks had non-performing loan ratio of 31% in 2024, while Islamic banks fared slightly better with an NPL ratio of 7%. Despite Islamic banking being Sharia compliant, the sector has faced liquidity crisis, particularly after the ownership change in January 5, 2017. Now, if you look at specifically Islamic banking sector, it approximately held 27% total banking sector asset and 25% deposit in Q2 in 2024. Islamic banks are also exposed to systemic risk despite their Sharia compliant models, because simply they are not following Islamic Sharia. Now, it is also depleting the foreign exchange reserve. The reserve fell by 25% to 21.2 billion by the end of June 2024, and it's covered about 3.1 months of import. And that number that is 18.65, that is the number in May. So the numbers have increased. And there's a lot of inflow of foreign reserve is coming to the country because of the change of the government. And if you compare this with, let's say, Nepal is a lower number, Malaysia 113, Sri Lanka 5.6. Sri Lanka just recently came out of financial and governance crisis. So this story that used to issue 2 or 3 years ago, we have $41 billion reserve, that has almost become half. Now, the corruption under the previous government, everybody knows what happened. The previous government's politically motivated appointments in state-owned and private banks severely weakened governance. Major loan scandals involving state-owned banks like Janota, Sonali, and Basic Bank
that happened. That has been going on for a number of years. There are poor regulatory oversight by Bangladesh Bank, leading to unchecked loan approvals, and this specifically happened in the history of Bangladesh during the last two central bank governors, Fazle Kabir and Abdul Talukdar. Misappropriation of funds by politically connected business groups like Asalam Group and Nabir Group in Rajshahi. We talk a lot in the press. Central bank intervention very often, such as printing money to cover up the liquidity crisis. And as you hear, the current government, Hassan Habib Mansur, has said that we're not going to do that, printing money to support the failing banks. Now, if you look at the performance of the banking sector, the profit growth in Q1 2024 driven by higher income from government securities and increased lending rates. So they were investing in government securities, interest rates were high, so they're making more money from there. And they increased rates, so you said there's a ban, the ban has been taken off. Challenges on the horizon, rising fund cost, liquidity issues, persistently high non-performing loans that is happening in this banking sector in general, and specifically the Sharia-based banking in Bangladesh, which many people say are under the control of one family, 8 banks under Asalam Group of Chittagong. Trend of excess liquidity and increased investment in government securities. So excess liquidity as a percent of total liquid asset in 2013, if you compare in 10 years, dropped from 52% to 37%. So in general, the excess liquid in banking sector is going down, partly because of huge government borrowing from the banking sector. If you look at the capital adequacy of the banks in Bangladesh, failure of state-owned commercial banks and specialized banks to maintain minimum capital adequacy requirements, and you know there is a relationship between non-performing loans and capital shortfall. And the view of the major credit rating agencies, outlook on the banking sector remains cautiously optimistic, but concerns about asset quality and capital adequacy persist. So specialized bank, you see, negative 41.36. So this is how the capital to risk weighted asset ratios. The state-owned banks are then way below the regulatory minimum of 10%. Private commercial banks still above, but there is also 10% and 12.5%, which is taken this the Basel III requirement that is below. If you look at all the banks in Bangladesh, except the foreign commercial banks, because they have different objectives, they do business in this country. So all the local banks, both private, public, Islamic, non-Islamics, have huge capital shortfall. Now, there's surge in non-performing loans, and everybody is trying to stay afloat. Significant increase total volume NPLs over the past decade. Distribution of NPL by the type of bank. High concentration of private commercial banks as well as state-owned enterprises. So if you take some numbers, fiscal year 2012, SCB was 43%, and 2024, it is 31%. Now, specialized banks, 11 to 7. So I'm talking about the non-performing loans because specifically what really bothers me is that PCBs from 31% to 49%, and most of these non-performing loans are coming from the specifically Islamic banking sector. Now, non-performing loans in Bangladesh in general, in aggregate sense, 2017, 82.9 billion, in 2023, 182.3 billion, 10.3 to 22.9%. So many people said, those who work in this area from the policy level said that, well, it is still below 30%, or 10 to 15% is okay. But again, it depends on the context of the country, level of economic growth. So sometimes you need to support certain sectors, even though it is not making money, but in the future is going to generate enough revenue to make the shortfall. So this is the situation that is happening in Bangladesh, the ratios of gross non-performing loans by type of banks. If you look at the type of banks, the state-owned banks, you see it's in the red, they're in a really bad shape.
The specialized banks is okay, and all types of bank, if you look at, is okay, as I said in previous diagram. Now, the story of the day, the fall of Islamic banks. It was once a leader. It was once the forerunner of anti-Islamic banking movement in Bangladesh, now has become a liability. Islamic Bank was once Bangladesh's largest and most stable private bank. 2017, As-Salam Group took control, marking the start of mismanagement. And actually, I was reading some banking history, the bank robbers. Nobody has done or robbed a bank in such a way that As-Salam Group did, with the aid of the government, with the intelligence agency. So hopefully in the future, when teach a banking class, a case study could be written on how As-Salam Group took control of Islamic Bank Bangladesh Limited, and then one by one, the other banks. A lot of reports are coming up, and I hope BIBM or somebody from Bangladesh or from the academia write a case study to teach in class how a mismanagement control and how a bank can be robbed, and it can create a huge problem from a country like Bangladesh. Over Bangladesh Taka 500 billion withdrawn through shell companies by politically connected groups. The central bank continued to inject liquidity, printing money to cover Islamic Bank crisis. In many cases, the report that I see and read in the newspaper that the last governor, Abdullah Talukdar, it happened under his direct supervision, that he was trying to help these people to get loans or reschedule loans, and they were violating a lot of norms that exist already. We talk about bank reform commission, this and that, blah, blah, all this thing. But we never really use the existing law. If we just follow the existing law, we could not have into this mess. So basically, it is not really law problem. It is the execution problem. It is the people, those who are at the helm. Let me say specifically about this guy, Abdul Talukdar. This probably in the history of Bangladesh, such a low caliber finance secretary has never been in power. He has been in power because he was colluding with this last corrupt government, last business practices, and he was made Bangladesh governor. He came up with the sukuk. He did it so quickly with a lot of loopholes in the sukuk issue. Me and few other people who spoke publicly against it. But he did that, so he gave this $3,000-4,000 to the government. Then Salman Rahman said he got another 3,000. So as a result, he became the Bangladesh governor. You know, if you read sort of the grapevine from the newspaper, and I hear from my friend, he used to brag that he created secretaries. So, and I wouldn't mind, and he is the worst type of central bank governor in the history of Bangladesh, because he does not have knowledge of how to run a central bank, how to do a macro monetary policy. But unfortunately, many of us has heeded to him. There was a mafia, even banking sector, even in Islamic banking sector too. We listened to him because we wanted to support for whatever reason it is. Now, a thorough investigation should be done, and they talk about reform. What has been done, what mishap has been created, that should be put forward to the public. How is it possible? Even the High Court says that you cannot investigate the wrongdoings of Islamic Bank Bangladesh Limited. So it has gone to this level. So you can understand what is going on. And in that case, I would say that our Sharia scholar is at fault too. They should have really raised their voice. They should have told. And in many cases that I know, I have done a preliminary study, the Sharia scholar of the Islamic banks, 80% do not have any knowledge on the fiqh of muamala, but they are put on the Sharia board. I know there's so many young scholars are in Bangladesh right now with knowledge in Sharia and banking models and practices, but they were never got into this Sharia board. And there is also another thing that I have noticed through my investigation. There is a mafia in this Sharia board in Bangladesh too. So one Sharia board member he brings his own people, does not give people to the other people. But that is not Islam. Islam means you respect someone who has knowledge and so on.
যদি Now, অলরেডি 15 মিনিট হয়েছে স্যার, যদি 2 minutes, যদি I'm আসা যায়। finishing. স্যার So there is access liquidity problem, the downfall of Islamic Sharia-based private banks. As you said, before the ownership 39 to 25%, it went. Now the embezzlement scandal, you already know, the shell company 500 billion has been taken away. So this is the number that is happening when we withdraw from Islamic Asylum Group. So this is the group, there is one from outside, is called Nabil Group, $500 billion using the banking sector, and that is Islamic banks. And that is the people who are supposed to be overseen by the Sharia scholar. They're supposed to follow Islam, fiqh of Muamalah. They have not done that. Now, the liquidity shortage caused by the massive outflow led to central bank intervention. Islamic Bank reserve ratio fell below required, triggering penalties. Public confidence in the banking sector severely damaged. The embezzled funds are now recovered, leaving Islamic Bank in a precarious financial state. Now, these are the NPLs, you know, Islamic Bank, 500 billion, I said, it's not the only Islamic bank. Sonali Bank, Janata Bank, basic banks, that multiple things that happen. So here are my couple of recommendations. Conduct a forensic audit of Islamic banks, loan books and transactions. And I read that Islamic Bank Bangladesh Limited new board has already started this. Recover embezzled funds by seizing assets of asylum and other defaulters. Central Bank government is saying this, right direction. Strengthen Bangladesh Bank's regulatory capacity to prevent future crises. Publicly disclose the name of the responsible for the banking crisis. We know we had a lot of commission before. Let's bring it out. Who are the culprits are? Everyone. Implement stricter control on loan sanctioning to reduce political influence. Of course, you establish task force to restructure Islamic Bank and other troubled banks, limit the influence of political appointments in state-owned, private, and Islamic banks, strengthen the internal audit and compliance system to prevent future fraud, enhance the judiciary's ability to resolve banking dispute swiftly. So last word, we do have rules and regulations. The question is to implement this, and we have to start doing right then. We have to really look at the sector forensically what happened so that the people know, the nation know what went wrong. Thank you very much. থ্যাংক ইউ স্যার। আমাদের সামনে কিছু শর্ট টার্ম বা ইমিডিয়েট রিকমেন্ডেশনস, ইমিডিয়েট অ্যাকশন প্ল্যান এবং লং টার্ম সলিউশনের জন্য কি করণীয় হতে পারে সেগুলো স্যার খুব বুলেট ফর্মে আমাদের সাথে শেয়ার করেছেন। আমরা প্রয়োজনে স্যারের সাথে যোগাযোগ করবো, এগুলোকে যদি আরো ইলাবোরেট ওয়েতে আমাদের জ্ঞানের জন্য জানার প্রয়োজন হয়। আমি এখনো মাসুম বিল্লাহ স্যারকে দেখতে পাচ্ছি না। সেক্ষেত্রে আমরা আমাদের শ্রদ্ধেয় মোহাম্মদ মাহমুদ হোসাইন এফসিএ, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসির কাছে যেতে পারি। আমি এখন রিকোয়েস্ট করব মিস্টার মোহাম্মদ মাহমুদ হোসাইন এফসিএ স্যারকে আপনার থটস, আপনার পরামর্শগুলো, আপনার ওপিনিয়ন গুলো রিগার্ডিং Islamic banking and finance potentials and challenges in this new era. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অশেষ শুনতে পাচ্ছেন? আই হোপ। জি, আলহামদুলিল্লাহ। অনেক অনেক ধন্যবাদ আমাকে আজকের এই আলোচনায় আমন্ত্রণ জানানোর জন্য। বিশেষ করে বর্তমানে আমরা যে একটা সময়ে যাচ্ছি, এই সময়ে এই আলোচনাটা খুবই ইম্পর্টেন্ট এবং আমার মনে হয় আপনি যেমনটা বললেন, যদি এখান থেকে কিছু টেক অ্যাওয়ে নিয়ে কনসার্ন ম্যানেজমেন্টকে দেয়া যায়, তাহলে বোধহয় আমাদের যে এখন চ্যালেঞ্জটা আমরা ফেস করছি এক্ষেত্রে কিছুটা হলেও উপকার হতে পারে। দেখুন, বাংলাদেশে আমরা এখন এক নতুন বাস্তবতায় আছি, এটা স্বীকার করতে হবে। এবং এই বাস্তবতা যারা আমাদেরকে এনে দিল, শ্রদ্ধা ভরে স্মরণ করছি সেই সব আমি বলবো যে জি জেনারেশনকে, এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আকুল প্রার্থনা করছি তাদের মাগফিরাতের জন্য। দেখেন, খুব তথ্য উপত্য নিয়ে আমি খুব একটা কথা বলবো না, কারণ একটু আগে স্যার এটা বর্ণনা করলেন। আরেকটা কারণেও এ ব্যাপারে আমরা কথা বলতে চাচ্ছি না, যে এই তথ্য উপত্য যে প্রসেসের মাধ্যমে এসেছে, এই প্রসেসটা
over the last 2 decades, at least 1.5 decade, যেখানে আমরা খুবই আনপ্রেসিডেন্ট একটা গভর্নেন্স দেখেছি, ওখানে এমন ভাবে কুকটপ হয়েছে, এখন যেভাবে বিভিন্ন তথ্যপত্র অন্যভাবে আসছে, তাহলে ওই সব তথ্যপত্র বা রিপোর্টেড ফিগারের উপর অনেকটা বিশ্বাস রাখা কষ্টকর হয়ে যাচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনার স্কেয়ারিং হয়ে যাচ্ছে। দেখেন খুব একটা ইম্পর্টেন্ট এখানে যে জিনিসটা হচ্ছে যে একটা গভর্নমেন্টের দিক থেকে যে একটা প্যাট্রোনাইজেশন ছিল এবং একটা কলিউসিভ ইফোর্ট ছিল, যে আপনার আমাদের ব্যাংকিং সেক্টরকে, বিশেষ করে পার্টিকুলারলি এই ইসলামিক ব্যাংকিং সেক্টরকে যেভাবে করে রিস্টার্ট করা হয়েছে, যেটা একটু আগে আমাদের মেজবাউদ্দিন স্যার খুব ভালোভাবে বললেন যে বাংলাদেশে যেভাবে ইসলামী ব্যাংক বা আরো 7-8টা ব্যাংকে যেভাবে রাষ্ট্রীয় বাহিনীর প্যাট্রোনাইজেশনের মাধ্যমে ব্যাংকের বাইরে ইভেন মনে করেন 5 স্টার হোটেলে নিয়ে যেভাবে মালিকানা পরিবর্তন করা হয়েছে আপনার, এবং পরে যেভাবে এটা আপনার একটা ভেস্টেড কোয়ার্টার, এই ভেস্টেড কোয়ার্টারের মধ্যে যেমন পলিটিক্যাল মাস্টাররা ছিল এবং গভর্নমেন্টের ওন অলিগার্ক ছিল এবং কিছু কিছু আমাদের কর্মকর্তা এবং কর্মচারীও ইনভলভ ছিল, বিশেষ করে ওভারসাইট বডি বা কন্ট্রোলিং অথরিটি, সেখানে যারা খোদ গভর্নর সাহেবের কথা বললেন বা ডেপুটি গভর্নর যারা ছিল, সবাই মিলে যেভাবে করে একটা কলিউসিভ ইফোর্টে ব্যাংকিং সেক্টরকে এমন একটা জায়গায় নিয়ে এসেছে, দেখবেন এখানে শুধুমাত্র আপনার এটা যে ব্যাংকগুলোকে আপনার শেষ করে দিয়েছে শুধু তাই না, ব্যাংকিং সেক্টরের উপর যে মানুষের আস্থা, সেই আস্থাটাকেই শুধু নাড়া দিয়েছে আমি বলবো না, একদম কিন্তু অলমোস্ট শূন্যের কোটায় নিয়ে আছে। আপনারা জানেন যে ব্যাংক ব্যবস্থাটাই কিন্তু হচ্ছে একটা আস্থার জায়গা, যেখানে ব্যাংক একটা আপনার জাস্ট অলমোস্ট ইন্টারমিডিয়ারি রোল প্লে করে, যে এক দলের কাছ থেকে অর্থ নিয়ে অন্য আর একটা দলকে দিবে এবং এর মধ্যখানে আপনার হচ্ছে ব্যাংক তার পলিসি অনুসারে বা প্রিন্সিপাল অনুসারে আপনার হচ্ছে একটা আর্ন করবে। তো এখানে আস্থা ছাড়া কিন্তু আপনার ব্যাংকিং ব্যবস্থাটা একদম টিকে থাকতে পারে না, একদম টিকে থাকতে পারে না। এবং এখানে যেভাবে করে আপনার এই এন্টায়ার সিস্টেমটা যেভাবে করে নষ্ট করা হয়েছে, এটা নিয়ে একটু আগে আপনার হাবিবুর রহমান স্যার আই হোপ, তো উনি বলছিলেন যে খুব রিসার্চ হতে পারে, এটা নিয়ে বিভিন্ন পেপার হতে পারে। আমার মনে হয় এটা তো ভবিষ্যতের জন্য বা এখন হবে, ভবিষ্যতের জন্য রাখা হবে। বাট এর চেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই যে সমস্যায় আমরা আছি, এখান থেকে কিভাবে করে আমরা এখানে উত্তরণ ঘটতে পারে। দেখেন এখানে খুবই একটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে যে ওভারঅল প্রসেসটা নষ্ট করে এখান থেকে যে পরিমাণ অর্থ লুট হয়েছে এবং লন্ডারিং হয়েছে, সেটা ফিউ 100 বিলিয়নের মতো ফিগার যেটা ধারণা করা হচ্ছে। এবং এর মাধ্যমে যে জিনিসটা হচ্ছে যে আপনার ব্যাংকগুলায়, বিশেষ করে ইসলামিক ব্যাংকগুলা যেগুলো আছে, 6-7টার খবর আমি পার্টিকুলার জানি, এখানে যে জিনিসটা হয়েছে যে আপনার ইভেন রিপোর্টেড ফিগারটা এরকম করে কুকটপ হয়েছে যে ডিভিডেন্ড ডিক্লেয়ার করা হয়েছে few 100 crore টাকা, whereas অ্যাকচুয়াল প্রফিট আপনার হবে নেগেটিভ, হবে 1000 crore টাকা। এবং এজ এ রেজাল্ট যেটা হয়েছে, ডিপোজিটরের টাকা কিন্তু আপনার স্টক হোল্ডারদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হয়েছে, whereas স্টক হোল্ডারদের পার ক্যাপিটাল পার শেয়ার
ক্যাপিটাল হয়তো নেগেটিভ একটা ফিগার হয়ে গেছে। এখন আমরা যদি এখান থেকে উত্তরণের জন্য বলি, তাহলে আমাদের একটা গুড গভর্নেন্স অ্যান্ড ইফেক্টিভ ইন্টারনাল কন্ট্রোল এস্টাবলিশড করা ছাড়া অন্য কোনো উপায়ই নাই। এবং সেই আমাকে যদি ইফেক্টিভ ইন্টারনাল কন্ট্রোল এখানে আনতে হয় এবং গুড গভর্নেন্স যদি এখানে এস্টাবলিশড করতে হয়, তাহলেও যেমন একটা আপনার মনে করেন কম্বাইন্ড রিপোর্ট লাগবে, সেটা যেমন ব্যাংকের এক্সিকিউটিভ ম্যানেজমেন্টের লাগবে, ব্যাংকের বোর্ড অফ ডিরেক্টরের লাগবে, এবং ব্যাংকের বোর্ড অফ ডিরেক্টরের যে পার্টিকুলার কমিটি, যেমন অডিট কমিটির কথা যদি আমরা বলি, এই যে অডিট কমিটিকে তো ব্যাংকের গভর্নেন্সের উপর আলাদা একটা দায়িত্বই দেওয়া হয়। তাকে যেমনটা স্ট্রেনথেন করতে হবে এবং তাকে ইফেক্টিভলি আপনার হচ্ছে অ্যাক্ট করতে দিতে হবে। তাকে শুধুমাত্র রাবার স্টাম্প হিসাবে যে বছরে 4টা মিটিং করবে এবং তার মাইনুস জমা দিবে, এর মধ্যে যদি সীমাবদ্ধ রাখা হয়, তাহলে কিন্তু ইফেক্টিভ কন্ট্রোল এস্টাবলিশ করা যাবে না। এখন দেখবেন আপনি প্রায় 6টা ব্যাংকের মতো আপনার ব্যাংক আছে, যেখানকার ডিপোজিটররা অথবা আপনার ইভেন অন্য যাদের বিভিন্ন ভাবে, যেমন রেমিটেন্স বেনিফিশিয়ারিরা, তাদের যে টাকা আছে তারা ব্রাঞ্চ গুলাই নিতে আসছে, অথচ দিতে পারছে না। কোথাও কোথাও ইভেন পে অর্ডার পর্যন্ত ইস্যু করে দেয়া আছে, বাট সেই পে অর্ডার এনক্যাশ করা যাচ্ছে না। এজ এ রেজাল্ট যেটা হচ্ছে, চিটাগং পোর্ট অথরিটির মতো আপনার একটা ন্যাশনাল আপনার অথরিটি বা অর্গানাইজেশন, তারা পর্যন্ত ডিক্লারেশন দিয়ে, সার্কুলার দিয়ে বলে দিচ্ছে যে এই 9টা ব্যাংকের পে অর্ডার ইজ ইকুয়াল টু মানি, এটা পর্যন্ত অ্যাকসেপ্ট করা যাবে না। দেখুন, ব্যাংকগুলো কিন্তু টাকা দিতে পারছে না। আপনার ইউটিলিটি কানেকশনের জন্য যে ব্যবস্থা ছিল, এই যে ডেসকো, ওয়াসা বা বিদ্যুৎ বিল, এটা পর্যন্ত বন্ধ করে দিয়েছে অথরিটি, যে এখানে টাকা কালেক্ট হলে এই টাকা আদায় করা যাবে কিনা। হোয়ারেজ পজিটিভলি যেটা হচ্ছে, যে বাংলাদেশ ব্যাংক থেকে যে সাপোর্টটা পাওয়া যাচ্ছে, এটা কিন্তু একটা সিগনিফিকেন্টলি কন্ট্রিবিউট করছে ব্যাংক ব্যবস্থাকে আবার আপনার মূল ধারায় ফিরে আসার জন্য। যেমন বাংলাদেশ ব্যাংক গভর্নর খুব ব্রাইটলি বলেছে যে বাংলাদেশে যেখানে কথা হচ্ছে যে 41,000 কোটি টাকার মতো আপনার টাকা হিসাব ছাড়া ছাপিয়ে ইসলামিক ব্যাংকগুলোকে বা অন্যান্য 2টা ব্যাংক আরো ইসলামিক ছাড়া নন ইসলামিক ব্যাংকে প্রোভাইড করা হয়েছে, যার কারণে বাজারে আপনার অনেক পরিমাণ টাকা হয়, মূল্যস্ফীতি বেড়ে গেছে এবং সাধারণ মানুষের জনজীবন বিপন্ন হচ্ছে। কাজেই এই অবস্থায় ব্যাংক টাকা ছাপিয়ে দিতে পারবে না, সেন্ট্রাল ব্যাংক রাদার গ্যারান্টি দিবে এবং সেই গ্যারান্টির এগেনস্টে অন্য ব্যাংকগুলো থেকে টাকা নিতে পারবে। দেখুন, ইসলামিক ব্যাংকের মধ্যে যদি আমরা 2টো ব্যাংক পার্টিকুলারলি বলি, দুটোর মধ্যে একটা যদি নাম ধরেই বলি, শাহজালাল ইসলামী ব্যাংক এবং আল আরাফা ইসলামী ব্যাংক, ওখানে যেহেতু গভর্নেন্সটা মোটামুটি অবস্থায় ছিল, ওখানে কিন্তু ওদের আপনার বিভিন্ন রেগুলেটরি রিজার্ভের কথা বলি, অথবা আপনার ওদের যদি ফাইন্যান্সিয়াল হেলথের কথা বলি, কম্পারেটিভলি কিন্তু ভালো আছে এবং ওদের রিপোর্টেড ফিগার নিয়েও কিন্তু ওরকম করে আশঙ্কা নাই। আমি বারবার কেন রিপোর্টেড ফিগারের কথা বলছি, দেখেন, আমি জানি একটা ব্যাংক, আমি নাম উল্লেখ করছি না, যার এই যে গত বছরে আপনার প্রফিট ডিক্লেয়ার করা হয়েছে few hundred crore টাকা, হোয়ারেজ তার প্রফিট বিফোর ট্যাক্স হবে প্রায় আপনার অপোজিট হয়ে few hundred crore টাকা লস, এবং তার উপর বেস করে আপনার ডিভিডেন্ড ডিক্লেয়ার করা হয়েছে তাও প্রায় 100 crore টাকা। এখন এবং এই দেখেন, ওর নেট অ্যাসেট পার শেয়ার যদি বলি, সেটা নেগেটিভ আছে অ্যাটলিস্ট বাই 15 টাইম অফ দ্য ফেস ভ্যালু অফ দ্যাট পার্টিকুলার শেয়ার। তো এখন যদি এই কুকড আপ ফিগারের উপর বেস করে ডিভিডেন্ড দেওয়া হয়, তাহলে হচ্ছে আলটিমেটলি ডিপোজিটরের মানি এখানে দিয়ে দেওয়া হবে এবং ট্যাক্সে যে কন্ট্রিবিউট করা হবে, কোনো প্রফিটই নাই,
তাহলে আমি কোথা থেকে ট্যাক্স দিব? অ্যাগেইন ডিপোজিটরের টাকাটা কিন্তু দেয়া হবে। এবং এই যে অবস্থা আসলো, এটা কিন্তু এন্টায়ারলি গভর্নেন্স এন্ড ইন্টারনাল কন্ট্রোল ফেইলুরের কারণে হলো। এটা যেমন এক্সিকিউটিভ ম্যানেজমেন্ট ইন্টারনাল কন্ট্রোল এস্টাবলিশ করতে পারেনি, যার কারণে যথাযথ ফিগার আসেনি, এবং অ্যাট দ্য সেম টাইম বোর্ড অফ ডিরেক্টর তাদের ভেস্টেড ইন্টারেস্টের জন্য এমন ভাবে এক্সিকিউটিভ ম্যানেজমেন্টকে ফোর্স করেছে বা ম্যানেজ করেছে, বা এক্সিকিউটিভ ম্যানেজমেন্টের ওই রকম কলিউসিভ একটা ইফোর্ট ছিল যে লসকে তারা প্রফিট হিসাবে দেখিয়েছে। এবং আপনারা জানেন যে গভর্নেন্সের একটা স্টেপ হিসাবে বাংলাদেশ ব্যাংকের একটা ট্রাইপ্যাড মিটিং হয়, যেখানে অডিটর, ব্যাংক ম্যানেজমেন্ট এন্ড বাংলাদেশ ব্যাংকের ম্যানেজমেন্ট 3 দল এক হয়ে কত টাকা প্রভিশন হবে ওটা ডিসাইড করে। ওটাও কিন্তু ফেল করেছে। এবং পার্টিকুলারলি অডিটররাও এখানে যে ফিগারটা যথাযথ হচ্ছে না সেটাও কিন্তু তারা রিপোর্ট করতে ব্যর্থ হয়েছে। সো ইট ওয়াজ অ্যান এন্টায়ার ফেইলুর। এবং এই এন্টায়ার ফেইলুরটা কিন্তু হয়েছে ফর ল্যাক অফ গভর্নেন্স and absence of effective internal control. এখন এই ইন্টারনাল কন্ট্রোলটা যেমন একটা স্ট্রং এন্ড ইফেক্টিভ ফ্রেমওয়ার্ক থাকতে হবে, এবং সেটা প্রসেস একটা থাকতে হবে, খুবই ক্লিয়ার কাট প্রসেস থাকতে হবে, এবং দ্যাট হ্যাজ টু বি ইমপ্লিমেন্টেড as a and that has to be evident as an প্র্যাকটিস। এবং এইটা দেখভাল করার জন্য যেমন অডিট টিম ঠিকঠাক মতো কাজ করতে হবে, আইসিডির কাজ করতে হবে, এবং বাংলাদেশ ব্যাংকের যে ওভারসাইট অ্যারেঞ্জমেন্ট সেটা কিন্তু সেই 90s এর মতো হতে হবে, 2000 এর ফার্স্ট ডিকেডের মতো হতে হবে, যখন এই যে সালাউদ্দিন স্যার গভর্নর ছিল। ইভেন একটা বাংলাদেশের একটা কমার্শিয়াল ব্যাংকের এমডি অ্যাপয়েন্টমেন্টের জন্য খোদ প্রধানমন্ত্রী সুপারিশ করেছিল, বাট উনি কিন্তু সেটা হতে দেয়নি, কারণ উনি বলেছে যে দ্যাট পার্টিকুলার ইনকামবেন্ট ইজ নট qualified enough to run a bank as an CEO. এখন দেখেন এই যে ইসলামিক ব্যাংকগুলোর কথা বলছি, এখানে অভিজ্ঞতা ছাড়া, ইফিসিয়েন্সি ছাড়া, আপনার শুধু লোকালিটি বেজে সিইও আনা হয়েছে বা আপনার ডিএমডি আনা হয়েছে, কি জন্য আনা হয়েছে? তাদের দিয়ে যেন আপনার ব্যাংক যারা দখলকারী তাদের যেন ইন্টারেস্ট সার্ভ করা যায়। এই যে হায়ারিং এও কিন্তু ইন্টারনাল কন্ট্রোল কাজ করেনি, এবং সেখানে বাংলাদেশ ব্যাংকের ওভারসাইট অ্যারেঞ্জমেন্ট কাজ করেনি, তেমনটা কাজ করেনি বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের বা প্রাইমারি রেগুলেটর অফ লিস্টেড কোম্পানি, যেটা ঢাকা স্টক এক্সচেঞ্জ বা চিটাগং স্টক এক্সচেঞ্জ, তারাও কিন্তু শেয়ার হোল্ডারদের বা ইন্টারেস্ট প্রোটেক্ট করতে পারেনি। তো এগুলো যদি প্রতিটা ওভারসাইট অ্যারেঞ্জমেন্ট ইফেক্টিভলি কাজ করাতে হবে এবং একই সাথে কাজ করাতে হবে। বাংলাদেশ ব্যাংকে এটা শুরু হয়েছে, আই হোপ এটা স্টক এক্সচেঞ্জও শুরু করবে, বিসেকও শুরু করবে, এন্ড ভেরি ইম্পর্টেন্টলি আপনার ব্যাংকের ম্যানেজমেন্ট করবে। কারণ দেখেন প্রতিটা ব্যাংকই, পার্টিকুলারলি আমি যদি ইসলামিক ব্যাংকিং এর কথা বলি, এখানে যারা মোটিভেটেড হয়ে আসে ইসলামিক ব্যাংকিং এ অংশগ্রহণ করার জন্য, তারা কিন্তু মার্কেটে নন ইসলামিক ব্যাংকে গেলে যে পরিমাণ পেমেন্ট পাবে তার চেয়ে পেমেন্ট স্যাক্রিফাইস করে এখানে আসে, এবং দে আর দা আপনার কোয়ালিফাইড পারসন, দে হ্যাভ ইন্টারেস্ট টু কন্ট্রিবিউট to establish and to earn the confidence of the depositor and other আপনার যারা স্টেক হোল্ডার আছে অন ইসলামিক ব্যাংকিং, তাদের এজন্যই কিন্তু তারা স্যাক্রিফাইস করে। আমি এজন্য বললাম, আমার এক ফ্রেন্ড ইসলামী ব্যাংকের সিএফও, সে সিএফও হয়েছে, পরে সে জয়েন করলো কাপকোর মতো একটা মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে, অলমোস্ট লাইক 40% রিডাকশন অফ স্যালারি, আর্লিয়ার স্যালারি, যেখানে আপনার সবসময় দেখা যায় যে বাড়তি স্যালারিতে আসে। তো এই রকম স্যাক্রিফাইস করে যে ম্যান পাওয়ার গুলো আসে, তাদের ইন্টারেস্ট থাকে কিন্তু যে ইসলাম প্রতিষ্ঠার জন্য আপনার ইসলামী ব্যাংকে এসে মানুষকে একটা ইসলামিক লাইফ দেওয়ার জন্য। সো কাজেই এখানে ইফিসিয়েন্ট ম্যান পাওয়ারের অভাব নাই, শুধু অভাব আছে আপনার কর্পোরেট গভর্নেন্সের, যেটা দ্য টোন হ্যাজ টু বি সেট from the top.
তো রেগুলেটরে অলরেডি সেই টোনটা সেট করে দেয়া আছে। এখন আমার মনে হয় ব্যাংকগুলোই যদি এভাবে সেট করে দেয়া হয় তাহলে কিন্তু দেখা যাবে যেটা যে আপনার হচ্ছে খুব ইম্পর্টেন্টলি যে জিনিসটা হবে যে আপনার ব্যাংকগুলা তা আবার অপারেশনালে ফিরে আসতে পারবে, এবং অপারেশনে যদি ফিরে আসতে পারে তাহলে কিন্তু মানুষ এটার উপর আস্থা রাখতে পারবে, এবং আস্থা যদি না রাখতে পারে তাহলে কিন্তু ব্যাংকগুলো টিকবে না। হয়তো আমরা অনেকে বলছি সেন্ট্রাল ব্যাংক বেইল আউট ফান্ড দিবে। দেখুন, বেইল আউট ফান্ড দিয়ে কিন্তু একটা ব্যাংক চলতে পারে না। ব্যাংক চলবে হচ্ছে ডিপোজিটরের আস্থার উপর এবং অন্য সার্ভিসের উপর। খুব ইমিডিয়েটলি ওই সার্ভিস গুলো যদি শুরু না করা যায়, এবং সেক্ষেত্রে যদি আপনার হচ্ছে আপনার আমাদের রেগুলেটরদের হেল্প না পাওয়া যায়, এবং অন্য আরো যারা রেসপেক্টিভ বডি আছে লাইক আপনার ডেস্কো অথরিটি বা চিটাগং পোর্ট অথরিটির কথা বলি, অথবা আমরা যদি বিআরইবির কথা বলি, এবং ইভেন যদি চালান পর্যন্ত ইসলামিক ব্যাংকগুলোয় বন্ধ করে দেয়া হয়েছে, ওখানে যদি আমরা কম্পিউটার অডিটর জেনারেল অথবা কন্ট্রোলার অফ অ্যাকাউন্টস এদের যদি পজিটিভ একটা আপনার হচ্ছে পজিটিভ একটা ইনিশিয়েটিভ না দেখি তাহলে কিন্তু এই ব্যাংকগুলো টেকানো যাবে না। কারণ আমরা জানি ব্যাংকগুলোর পরিচালন ব্যয় কিন্তু আছে, সেগুলা আপনার হচ্ছে আমাদের পরিবহন করতে হবে মান টু মান, এবং এট দ্য সেম টাইম আমাদের ডিপোজিটরদের যদি আপনার সবাই আসবে না একই দিনে টাকা উঠাতে যদি ব্যাংকগুলোর স্বাভাবিক কার্যক্রম চলমান থাকে। এখন যদি স্বাভাবিক কার্যক্রম চলমান না থাকে, শেষ করা সম্ভব হয় স্যার? জি, স্বাভাবিক কার্যক্রম যদি চলমান না থাকে তাহলে কিন্তু আস্থা ফিরে আসবে না। তো আমি এখানেই শেষ করব। আই ওন্ট টেক আদার টাইম। সো থ্যাংক ইউ এভরিবডি ফর লিসেনিং মি। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার, অনেক অনেক মোবারকবাদ। আপনি অনেক বিষয়কে একদম পিন পয়েন্ট করার চেষ্টা করেছেন বা করেছেন। আমরা আরো এরকম ইনফরমেশন গুলো বা থটস গুলো আমরা নিতে চাই। আমরা আমাদের শ্রদ্ধেয় ডক্টর মাসুম বিল্লাহ স্যার বারবার ট্রাই করছিলেন কানেক্টেড হওয়ার জন্য। আনফরচুনেটলি উনি কানেক্টেড হতে পারছিলেন না, উনি অ্যাপোলোজাইজ করেছেন। তো যদি ওনাকে শেষ মুহূর্ত পর্যন্ত পাই হয়তো ওনাকে আমরা শুনবো, আদারওয়াইজ হয়তো আমরা অন্য স্যারদের কাছ থেকেই শোনার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি এখন রিকোয়েস্ট করছি ডক্টর মোহাম্মদ উমর ফারুক স্যারকে আমাদের ইসলামিক ফাইন্যান্স ইন বাংলাদেশ পটেনশিয়ালস এন্ড চ্যালেঞ্জেস এই বিষয়টাকে হাইলাইট করার জন্য। আমাদের নিউ নর্মাল সিনারিওতে যে চ্যালেঞ্জ গুলো ব্যাংকগুলো ফেস করতে যাচ্ছে বা ফেস করছে সেগুলোকে ওভারকাম করার জন্য কি ধরনের ইনিশিয়েটিভ, কি ধরনের স্ট্র্যাটেজি গুলো হতে পারে, তো স্যারকে রিকোয়েস্ট করছি স্যারের থটসটা প্রেজেন্ট করার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে শোনা স্যার। যাচ্ছে। প্রথমত আজকের এই বাফ আয়োজিত আয়োজনে আমাকে দাওয়াত দেওয়ার জন্য সবাইকে শুকরিয়া। ফেলো যারা প্যানেলিস্ট আছে সবাইকে, এবং সম্মানিত যারা অংশগ্রহণকারী আছেন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের যে বিষয়টা আমরা আলোচনা করছি এমন একটা পরিবেশে বা পরিসরে যেখানে আমরা একটা দীর্ঘ সময় আশাহত হতাশার মধ্যে থাকার পরে নতুন আশার দিন গুনছি। এবং আমি এ বিষয়ে যেহেতু অনেকদিন ধরে সম্পৃক্ত, এবং আপনারা জেনে খুশি হবেন যে আমাদের ইউনিভার্সিটি অলরেডি সেট আপ করার জন্য প্রসেস শুরু হয়ে গেছে, দ্য ইনস্টিটিউট অফ ইসলামিক ব্যাংকিং ফাইন্যান্স এন্ড ইকোনমিক্স, এবং এটা ডিরেক্টর হিসেবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে একাডেমিক ইনস্টিটিউশন গুলোতে ইনশাআল্লাহ এ ব্যাপারে ইন্ডাস্ট্রির পাশে থাকার জন্য নতুন একটা উদ্যোগ এসেছে, এবং হোপফুলি ইট উইল বি সাবস্ট্যান্টিভ, মিনিংফুল অ্যান্ড রেলেভেন্ট। আমি আসলে বর্তমান প্রেক্ষাপটে কথাগুলো বলতে গিয়ে আমার স্লাইডগুলো একটু শেয়ার করে নেই, তাহলে বেটার হবে। দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। যদি ফুল স্ক্রিন দেওয়া যাচ্ছে স্যার, স্লাইড শোতে দেওয়া যাচ্ছে। স্লাইড। থ্যাংক ইউ স্যার।
তো আমি আসলে একটু জেনারেলি স্পিকিং রিইমাজিনিং ইসলামিক ফাইন্যান্স ব্রডার থিমস, আমি অলরেডি বেশ একটা ভালো ইনফরমেটিভ প্রেজেন্টেশন শুনলাম প্রফেসর কবির হাসানের কাছে থেকে, এবং মাহমুদ হোসেনের অনেকগুলো স্পেসিফিক আইডিয়াজ আছে। আমি একটু ব্রডার থিম নিয়ে একটু কথা বলতে চাই, বিকজ ইন দ্য লং রান আমরা আসলে এই পরিবর্তনটার আগে যেভাবে চলছিলাম সে ধারাতেই চলতে থাকবো, নাকি আরো কিছু আমাদের করার প্রয়োজন আছে, এই জিনিসগুলো আমি মনে করি আমাদের একটু আলোচনা হওয়া দরকার। প্রথম কথা হচ্ছে যে আমি একজন ইকোনমিস্ট হিসাবে, একজন সোশ্যাল সায়েন্টিস্ট হিসাবে, একজন ফাইন্যান্সিয়াল মার্কেট অ্যান্ড ইনস্টিটিউশনের একজন বিশেষজ্ঞ হিসাবে আমি যেটা দেখতে পাই যে আমাদের মধ্যে there is a lack of appreciation for systems. আমরা সিস্টেম বুঝি না। আমরা এই যে একটা যেখানে যে সার্কুলার একটা ইয়ে দেওয়া হয়েছে, আমাদের সোসাইটির মধ্যে ইসলামিক ভ্যালুস বলে তেমন কিছু নাই। আমাদের কোনো ইকোনমিক সিস্টেম নাই যেটাতে ইসলামিক ভ্যালুস গুলো রিফ্লেক্টেড। আমাদের কোনো ফাইন্যান্সিয়াল সিস্টেম নাই যেটা ইসলামিক ভ্যালু আপহোল্ড করে। আমরা এখন যেটা করছি সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এবং ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন লেভেল। এবং আমি যতটুকু আলাপ করে বুঝি বেশিরভাগ ক্ষেত্রেই এ ব্যাপারে অ্যাওয়ারনেস এবং অ্যাপ্রিসিয়েশন নাই। আর যেখানে আছে এ ব্যাপারে খুব যে কোনো পেরেশানি আছে তা আমার মনে হয়। সেই জন্যই আমরা সামনের দিনগুলোতে যদি বৃহত্তর পরিবর্তন চাই, তাহলে শুধু ট্রানজাকশন ফোকাসড শরিয়া কমপ্লায়েন্ট ইসলামিক ফাইন্যান্স আমার দৃষ্টিতে আসলে এটা ওই 100 বছর ধরে চললেও আমরা যে লক্ষ্যগুলো অর্জন করতে চাই আসলে আমাদের তেমন কিছু অর্জন করা সম্ভব হবে কিনা হয়তো সময় বলে দিতে পারবে। আমি মনে করি যে ব্যাপারে আমাদের আরো সচেতন হওয়ার দরকার আছে। যেহেতু খুব সম্প্রতি কয়েক মাস আগে এই সেন্ট্রাল শরিয়া বোর্ডের একটা প্রোগ্রামে আমি এ ব্যাপারে শরিয়া কমপ্লায়েন্স ভার্সাস ইসলামিক কমপ্লায়েন্স উপরে প্রেজেন্টেশন দিয়েছি এবং বুকলেটও পাবলিশ হয়েছে। আর এখানে বিস্তারিত আলোচনার সুযোগ নাই। আশা করছি যে যারা এ ব্যাপারে আগ্রহী হবেন তারা এই বিষয়গুলোকে আরো পড়াশোনা করবে। দ্বিতীয় হচ্ছে যে রিয়েল ইকোনমি অ্যান্ড ফাইন্যান্সিয়ালাইজেশন। আমরা এখন যেটা করছি আমরা বলি যে আমাদের এই ইসলামিক ফাইন্যান্সের যে সমস্ত কর্মকাণ্ড আছে সেগুলো কিন্তু অ্যাসেট ব্যাকড বা অ্যাসেট বেসড, দুটাকে কম্বাইন করে আমি বলি অ্যাসেট লিঙ্কড। আর এটা ভেবেই বা দাবি করেই আমরা মনে করি যে ইসলামের দিক থেকে আমাদের যা কিছু করার আছে মোটামুটি এতে রিফ্লেক্টেড। কিন্তু সত্যিকার অর্থে রিয়েল ইকোনমি যেটা বোঝায় এটার সঙ্গে ইসলামিক ফাইন্যান্সের ইন্টারফেস এখনো খুবই উইক, এবং এটার জন্য রিয়েল ইকোনমি কি এ ব্যাপারে যথেষ্ট মিসআন্ডারস্ট্যান্ডিং বা কম আন্ডারস্ট্যান্ডিং আছে। আমাদের বুঝতে হবে যে একটা রিয়েল ইকোনমিতে প্রোডাকশন আছে, কনজাম্পশন আছে, ট্রেড আছে, টেকনোলজি আছে, ইনস্টিটিউশনস আছে, ক্যাপিটাল এবং হিউম্যান ক্যাপিটাল, তার অ্যাকুমুলেশন, তার বৃদ্ধি, সেগুলোর ব্যাপার আছে। এখন কথা হলো যে আমাদের ইসলামিক ফাইন্যান্স এখন প্রাইমারিলি ফোকাসড অন মানে কনজিউমার ফাইন্যান্স এন্ড ট্রেড ফাইন্যান্স। এখন এই যে ট্রেডের কথা যদি আমরা ধরি, ট্রেড করার আগে তো আমাদের প্রোডাকশন করতে হবে। সেই প্রোডাকশনের ক্ষেত্রে আমাদের কতটুকু কন্ট্রিবিউশন আছে এটা তো আমাদেরকে বুঝতে হবে। আমরা যদি শুধু এই কনজিউমার ফাইন্যান্স এবং ট্রেড ফাইন্যান্স ফোকাস করি, যেখানে মুরাবাহা এবং লিজিং এবং অন্যান্য ধরনের কন্ট্রাক্ট ইজ মোর রেলেভেন্ট, তাহলে যেই সমস্ত জায়গায় রিস্ক আছে সেই সমস্ত ক্ষেত্রে আমরা রিস্ক অ্যাভয়েড করছি, আর যে সমস্ত জায়গায় আমরা পাচ্ছি রিস্কগুলো ট্রান্সফার বা শিফট করে দিচ্ছি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেখানে রিস্ক শেয়ারিং দরকার আমাদের উপস্থিতিটা খুবই কম। পশ্চিমা বিশ্বে এখন যেমন ফাইন্যান্সিয়ালাইজেশনের ধারা এসছে যে ইট ইজ দ্য ডমিনেন্ট ট্রেন্ড ওভার রিয়েল ইকোনমি। তার কারণ হচ্ছে যে বেশিরভাগ অ্যাক্টিভিটিস যেটা পুরো গ্লোবাল ইকোনমিকে এখন এফেক্ট করছে, দিস ইজ মোর ফাইন্যান্স ডমিনেটেড দেন রিয়েল ইকোনমি ডমিনেটেড। এগুলো একটু কমপ্লেক্স সাবজেক্ট, বাট যারা আরো বিষয়গুলো নাড়াচাড়া করতে চান, আমার নিজেরও লেখা আছে, আমি রেফারেন্স গুলো এখানে দেইনি, বাট এগুলো নিয়ে পড়াশোনা করবেন। আমার মনে হয় যে এগুলো নিয়ে আমাদের চিন্তা ভাবনা করার দরকার আছে। 3 নাম্বার হচ্ছে আমরা ব্যাংকিং সেক্টর নিয়ে কথা বলছি, আমরা ফাইন্যান্স সেক্টর নিয়ে কথা বলছি, আরো অনেক ইনস্টিটিউশন নিয়ে কথা বলছি। বাংলাদেশে তো সবই মোটামুটি ধ্বংস করা হয়েছে, কিন্তু এখানে একটা ফাউন্ডেশনাল ল্যাকুনা হচ্ছে, সেটা হচ্ছে এথিক্স এবং সাবস্টেন্সের যে গ্যাপটা আছে। আমরা যা করি সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমরা ফর্মের উপরে ফোকাস করি। ফর্ম তো দরকার আছে, আমরা মানুষ তো, আমাদের ফর্ম না থাকলে মানুষের আমরা চিনবো না।
কিন্তু এটার সঙ্গে যদি সাবস্টেন্সকে আমরা ইকুয়ালি অথবা প্রপোর্শনালি এমফাসাইজ না করি, তাহলে ফর্ম থাকবে, সাবস্টেন্স থাকবে না। আর এগুলো যেহেতু অনেক বিস্তারিত আলোচনা হয়েছে, আর বর্তমানে যেহেতু আমাদের সিস্টেমটাই করাপ্ট হয়ে গেছে, সেখানে এই ইসলামিক ব্যাংকিং এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পুরো ব্যাংকিং সেক্টর যেভাবে এফেক্টেড হয়েছে, আমরাও তার অংশ হয়ে এফেক্টেড হয়ে গেছি। তো আমাদের ক্ষেত্রে যেটা দরকার হবে যে ইসলামিক ব্যাংকিং এর মেসেজের পাশাপাশি উই নিড টু সেট এ বেটার এক্সাম্পল, যেটা একটা ব্রডার ট্রেন্ডের অংশ হিসাবে একটা এথিকো মোরাল রিজুভেনেশন দরকার। এখন আমরা বলতে পারি যে আমরা তো ব্যাংকিং সেক্টরে কাজ করি, আমরা তো ফাইন্যান্স সেক্টরে কাজ করি, এগুলো নিয়ে তো আমাদের চিন্তা ভাবনা করার কথা না, কিন্তু এটা আসলে এতই রেলেভেন্ট যে আমরা মুসলিম হিসেবে, আমাদের যে কোনো একটা দেশের নাগরিক হিসেবে, মানুষ হিসেবে এগুলো আর ইগনোর করার স্কোপ নাই, এগুলো আমাদেরকে সামনে রাখতে হবে। 4 নাম্বার হচ্ছে যে আমার যতদূর ধারণা যে আমাদের এখন যে ভ্যালু প্রপোজিশন, যে কন্টেম্পোরারি ইসলামিক ফাইন্যান্সের, এটা টু ন্যারো এবং এটা আসলে খুব বেশি কম্পেলিং বলে আমি মনে করি না। আমি এটা এভাবে বলি, আমরা সব সময় দোয়া করি, আমরা সবাই মুসলিম হিসাবে দোয়া করি, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতু ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়ার হাসানা চাওয়ার আগে আল্লাহ তাআলা আমাদেরকে, মানে আখিরাতের হাসানা চাওয়ার আগে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার হাসানা এটা চাইতে বলেছে। এখন যদি জিজ্ঞেস করা হয় আচ্ছা ঠিক আছে, হারাম হালাল তো অ্যাভয়েড করবো, কারণ আমাদের তো আখিরাতের হাসানা দরকার। তো দুনিয়ার হাসানাতে আমাদের কম্পেলিং ভ্যালু প্রপোজিশনটা কি? কেন আমরা ইসলামিক ফাইন্যান্সের দিকে যাব সেখানে হালাল হারামের বিষয়টা ছাড়া? হোয়াট ইজ দ্য কম্পেলিং আর কনভিনসিং প্রপোজিশন, ভ্যালু প্রপোজিশন, যেটা আমাদেরকে কনভেনশনাল সাইড থেকে ইসলামিক সাইডে আমাদেরকে প্রপেল করবে? এই বিষয়টা নিয়ে আমাদের আলোচনার দরকার আছে। 5 নাম্বার হচ্ছে অথেন্টিসিটি অ্যান্ড ট্রান্সপারেন্সি। আমাদের সব ক্ষেত্রেই দেখা যায় যে কিছু না কিছু এক ধরনের ল্যাক অফ অথেন্টিসিটি এবং ট্রান্সপারেন্সি আছে। আমরা শুরুতেই শুনলাম যে আমাদের জিডিপি অনেক, মানে গ্রোথ রেটটা অনেক কমে এসেছে, কিন্তু যেখান থেকে কমে এসেছে এই ডাটাটাই কতটা রিলায়েবল, এবং যে সমস্ত ডাটা বছরের পর বছর মানে আমরা পেয়ে আসছি সরকারের পক্ষ থেকে, এটা শুধু এখানে না, সারা দুনিয়া জুড়েই সমস্যা আছে। কিন্তু ডেটা শুধু ইকোনমিক কনটেক্সটেই না বা ইকোনমির কনটেক্সটেই না, আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যে ডাটাগুলো আছে কতটুকু রিলায়েবল, এবং ইসলামিক ফাইন্যান্স ইন্ডাস্ট্রি থেকেও আমরা যে ডাটাটা পাই সেটা কতটা ট্রান্সপারেন্ট, কতটা রিলায়েবল, এগুলো ব্যাপারে আমার মনে হয় যে দৃষ্টি দেওয়ার মানে প্রয়োজন আছে। এবং এই পরিবর্তিত প্রেক্ষাপটে আমরা আশা করব যে সমস্ত ব্যাপারে আমরা আরো অগ্রগতি করতে সক্ষম হব। 6 নাম্বার হচ্ছে যে এই ভ্যালু প্রপোজিশনের প্রেক্ষাপটে উই আর নট এ ট্রু কম্পিটিশন টু দ্য কনভেনশনাল কাউন্টার। আমরা যদি শুধু আখিরাতের হাসানার কথা বলি, তাহলে আমাদের একটা ক্যাপটিভ মার্কেট আছে। সেই ক্যাপটিভ মার্কেট তারা শুধু জানতে চায় যে এটার উপরে শরিয়া কমপ্লায়েন্ট ইসলামিক হালাল এই স্ট্যাম্প গুলো মারা আছে। তারা এত কিছু বুঝেও না, এত কিছু জানতেও চায় না। আখিরাতে গিয়ে সমস্যায় পড়লে বলবে যে আমাদের তো শরিয়া এক্সপার্টরা ছিল, আমাদেরকে তো হালাল সার্টিফাই করে দেওয়া হয়েছে, সুতরাং এরপরে তো আমাদের আর আমরা কি করব, আমাদের তো এত কিছু জানার কথা না। কিন্তু আমরা যে দুনিয়ার ক্ষেত্রেও আমাদের একটা বেটার ভ্যালু প্রপোজিশন কথা যেটা আমি আগে বললাম, আমার বিশ্বাস যে আমরা আরো ভালো কম্পিটিশন দিতে পারি, যেখানে মানুষ আকৃষ্ট হবে ইসলামিক ফাইন্যান্সের প্রতি। আমাদের সেই ক্ষেত্রে একটা ফান্ডামেন্টাল ল্যাকিং আছে। এটা একটা টপিক ইন ইটসেলফ, যেটা ভবিষ্যতে দরকার হলে আমরা আরো বিস্তারিত আলোচনা করতে পারি। আবার একই সাথে একদিকে যেমন কম্পিটিশন দরকার, যেখানে যেখানে কোঅপারেশন দরকার সেখানেও ল্যাকিং আছে। আমি বাংলাদেশে এসেছি মাত্র 1 বছর হলো, এবং আমি দেখতে পাচ্ছি আগে যেগুলো অনেক কিছু শুনেছিলাম, আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে প্রচুর ডিসইউনিটি আছে, ল্যাক অফ কোঅপারেশন আছে। এগুলো থাকলে তো আমরা যেই ধরনের রিফর্ম গুলো চাই, অ্যাচিভ করতে চাই অ্যাজ অ্যান ইন্ডাস্ট্রি, সেগুলো তো ইফেক্টিভলি পার্সু করাটা সহজ হবে না। সুতরাং একদিকে যেমন যেখানে প্রয়োজন আমাদের কম্পিটিটিভ হওয়া দরকার, তেমনি ভাবে যেখানে যেখানে প্রয়োজন আমাদের কোঅপারেটিভ হওয়া দরকার। দুটোরই যথাযথ জায়গায় এটা আমাদের প্রয়োজন আছে। লাস্ট, শর্ট রান ভার্সেস লং রান। শর্ট রানে আমাদের এখন সার্ভাইভালের ইস্যু। এখন তো ব্যাংকিং খাতগুলোকে যেভাবে নষ্ট করা হয়েছে, ধ্বংস করা হয়েছে, হাউ ডু উই সার্ভাইভ, হাউ ডু উই বিকাম ভায়াবল, হাউ ডু উই গেইন ট্র্যাকশন এগেইন টু গেট আওয়ার ফুটিং রাইট, এটা এখনকার মানে কারেন্ট চ্যালেঞ্জ। এবং ব্যাংকিং রিফর্ম জেনারেলি হতে হবে, এবং সেটার অংশ হিসাবে ইসলামিক ব্যাংকের যে সমস্ত রিফর্ম হওয়া দরকার, আমি কোয়াইট স্যাটিসফাইড যে আমাদের মধ্যে সেই আলোচনাগুলো শুরু হয়েছে। আমাদের রেগুলেটর, সেন্ট্রাল ব্যাংকস, অন্যান্য মিনিস্ট্রি যারা আছে তাদেরকে ইনভলভ করে আমাদের একটা ভালো প্রপোজাল আসা দরকার,
যে কি কি রিফর্ম আমরা চাই ইসলামিক ফাইন্যান্সের ফিল্ডে অ্যালং উইথ দি ব্রডার ব্যাংকিং এবং ফাইন্যান্সিয়াল সেক্টর। তবে আমরা যখন এই সার্ভাইভাল মোডে আছি, আমরা এদের এই শর্ট রান এগুলো পার্সু করতে হবে। আই এম মোর লং টার্ম ওরিয়েন্টেড। এটার মানে এই না যে শর্ট রান করতে গিয়ে আমাদের লং টার্মের যে সমস্ত গোলস এবং অ্যাসপিরেশনস আছে সেগুলোকে আমাদের স্যাক্রিফাইস করতে হবে বা ইগনোর করতে হবে। আমরা শর্ট টার্ম গোলগুলো পার্সু করব উইদিন দ্য ফ্রেমওয়ার্ক অফ দ্য লং রান অ্যাসপিরেশনস অ্যান্ড গোলস। আরো অনেকগুলো হয়তো থিম আমি শেয়ার করতে পারতাম, বাট দেয়ার ওয়াজ লিমিটেশন অফ টাইম। আমরা এই জিনিসগুলো একটু চিন্তা ভাবনা করি, আরো আলোচনা করি, আমরা নিজেদেরকে একটা কমিউনিটি হিসাবে আরো সংহত করি এবং আমাদের মধ্যে একটা ইউনিফাইড এজেন্ডা থাকলে ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আমাদের আরো অগ্রগতি সম্ভব এবং আরো সুফল কিছু বয়ে আনা সম্ভব। এইটুকু বলে আমি শেষ করছি এখানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যারকে অনেক অনেক মোবারকবাদ একদম অন টাইমে শেষ করার জন্য। আমরা এখন চাইবো কিছু ইস্যুর উপরে আপনাদের অবজারভেশন চাইবো, পার্টিকুলার কিছু ইস্যুর উপরে যেগুলো হয়তো আপনারা ইনডিরেক্টলি অথবা ব্রডার সেন্সে কভার করেছেন। আমরা স্পেসিফিক কিছু পয়েন্টের উপরে আপনাদের অবজারভেশন গুলো চাইবো। এখানে আমাদের সাথে যারা উপস্থিত আছেন, আমাদের চৌধুরী কবির হাসান স্যার, মোফারুক স্যার, মাহমুদ হুসাইন স্যার সহ বাংলাদেশ ব্যাংকের ফরমার ইডি জুলকার নায়ন স্যার সহ যারা উপস্থিত আছেন তারা যে কেউ অবজারভেশন দিতে পারেন, বাট আমরা প্রায়োরিটি দিব, ডেফিনেটলি আমাদের স্কলারদেরকে প্রায়োরিটি দিব তাদের কাছ থেকে ওপিনিয়ন গুলো নেওয়ার জন্য। আমি সকলের পক্ষ থেকে কিছু পয়েন্ট শেয়ার করছি, যে কেউ আমাদেরকে বিষয়টা শেয়ার করতে পারেন। এই মুহূর্তে ইসলামিক ব্যাংক গুলো যে প্রবলেমটা ফেস করছে তার মধ্যে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে লিকুইডিটি ক্রাইসিস, যেটা আমাদের মাহমুদ স্যার বলেছেন। আমাদের ইস্যু হচ্ছে যে আমরা ইনস্ট্যান্টলি এই লিকুইডিটি ক্রাইসিসটাকে সলভ করার জন্য, ওয়ার্ক আউট করার জন্য ব্যাংকগুলোর পক্ষ থেকে কি ধরনের ইনিশিয়েটিভ নেওয়া যেতে পারে, অল্টারনেটিভ গুলো কি হতে পারে, তার উপর যদি স্পেসিফিক কিছু পয়েন্ট বলতেন। রানিং লিকুইডিটি ক্রাইসিসকে মিট আপ করার জন্য ব্যাংকগুলোর পক্ষ থেকে ইনস্ট্যান্টলি কি ধরনের ইনিশিয়েটিভ নেওয়া যেতে পারে বলে আমরা মনে করছি বা সাজেশন দিতে পারি, প্লিজ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, দেখুন, এই লিকুইডিটি ক্রাইসিসের ব্যাপারে আপনি জানেন যে সারা বিশ্বে যেটা হয়, যে একটা বেইল আউট ফান্ড আছে। তো এখন ইউএসএ যেটা হয়েছিল, যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটা গিয়েছিল, ওখানে কিন্তু ব্যাংক ব্যবস্থায় যেটা করছিল যে সেন্ট্রাল ব্যাংক, যেটা ফেডারেল রিজার্ভ ব্যাংক, ওরা একটা থোক মানি দিয়েছিল এবং সেই থোক মানির এগেনস্টে শেয়ার নিয়েছিল। দেখুন, এখন বাংলাদেশে যে অবস্থাটা চিন্তা করা হচ্ছে, এখানে ম্যাক্রো ইকোনমির সাথে একটা ব্যালেন্সিং এর তো ব্যাপার আছে, যার কারণে আপনার এক্সেস মানিটা দেয়া যাচ্ছে না। কারণ এই টাকাটা যদি চলে আসে তাহলে মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতি কন্ট্রোলের জন্য যে ইনিশিয়েটিভটা আছে, যার জন্য জনজীবন অলমোস্ট বিপর্যস্ত হয়ে গেছে, সেখানে আরো একটা প্রবলেম তৈরি হবে। এজন্যই কিন্তু বাংলাদেশ ব্যাংক অলরেডি ডিসাইড করেছে যে তারা গ্যারান্টি দিবে ইসলামী ব্যাংকগুলোকে। এই গ্যারান্টির এগেনস্টে তারা অন্য ব্যাংক থেকে আপনার একটা টাকা নিবে, যেটা হতে পারে ফিউ থাউজেন্ড করোড় টাকা। কারণ ওই টাকাটা ছাড়া ব্যাংকগুলো কিন্তু তার স্বাভাবিক কার্যক্রম চালাতে পারবে না। তো এটা, বাট এখানে একটা রিস্ক আছে, যে রিস্কটা খুবই ইম্পর্টেন্ট রিস্ক এবং ফান্ডামেন্টাল রিস্ক হিসেবে দেখা দিতে পারে, যেখানে আমি অন্যান্য যারা আলোচক আছে, স্কলার আছে, তাদের দৃষ্টি আকর্ষণ করব যে দেখেন, ইসলামী ব্যাংক বা ইসলামী ধারার ব্যাংকগুলোর যে একটা আপনার ঈর্ষণীয় সাফল্য ছিল, তার পিছনে কিন্তু আমাদের একটা ধর্মীয় মূল্যবোধ বা বিশ্বাসের ব্যাপার ছিল, যে মানুষ তার জীবন ধারাকে ইসলামিক রীতিনীতিতে নিয়ে আসার জন্য তারা এখানে ইনভেস্ট করছিল বা টাকা জমা রাখছিল বা এখান থেকে ফান্ড নিচ্ছিল। এখন সেন্ট্রাল ব্যাংক যে টাকাটা দেয় সেটা কিন্তু সুদের এগেইনস্টে দেয়। এখন এই ইসলামিক ব্যাংক ব্যবস্থায় যদি সুদি টাকা চলে আসে এবং সেখান থেকে যদি আপনার ইনভেস্ট করা হয়, তাহলে সেটা ডিপোজিটরদের
বা যারা ইসলামিক মূল্যবোধ নিয়ে ইসলামিক ব্যাংকিং ব্যবস্থায় আসছিল তাদের জন্য তাদের বিশ্বাসে কতটা আঘাত হানবে, কারণ তাদের বিশ্বাসে আঘাত হানলে কিন্তু একটা লং টার্ম ইম্প্যাক্ট চলে আসবে, এটা চিন্তা করতে হবে। তো আমার মতে এখন আরেকটা ব্যবস্থা যেটা রেগুলেটরদের সাথে ইনিশিয়েটিভ নিয়ে করা যায়, যেটা আমাদের একজন বোধহয় স্কলার কবির হাসান সাহেব বললেন, যে একটা ব্যাড এক্সাম্পল দিয়ে বললেন যে সুকুক বন্ড দিয়ে কিভাবে আপনার টাকাটা সরিয়ে নেওয়া হয়েছে। এখন কিছু ইসলামিক বন্ড যদি ছাড়া যায়, কারণ মানুষের হাতে কিন্তু টাকা আছে এবং ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করার জন্য একটা এজাইল আছে, একটা ইন্টারেস্ট আছে। কাজেই বাংলাদেশ ব্যাংক স্পন্সর যদি কিছু ইসলামিক বন্ড ছেড়ে বাজার থেকে টাকা উঠানো যায়, তাহলে সেটা কিন্তু ওভারঅল ম্যাক্রো ইকোনমিতে কোনো ইমব্যালেন্সও তৈরি করবে না, এবং এট দ্য সেম টাইম ইসলামিক ব্যাংকগুলো কিন্তু ইসলামিক রীতিনীতি মেনে একটা টাকা পাবে। এবং আমার প্রপোজাল থাকবে যে ইনিশিয়েটিভটা এমন হোক যে সব ইসলামিক ব্যাংকগুলো সেন্ট্রাল ব্যাংক এবং বিসেককে বলুক যে ইসলামিক বন্ড ইস্যুর মাধ্যমে একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট রেজ করে লিকুইডিটি ক্রাইসিসটা মিট আপ করা হোক। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। just- আমাদের আমরা টোটাল 8টা পয়েন্ট আছে। স্যারদেরকে রিকোয়েস্ট করবো একদম বুলেট ফর্মে পরামর্শগুলো দেওয়ার জন্য। কবির হাসান স্যার কিছু পরামর্শ দিতে হ্যাঁ, যাচ্ছেন স্যার। আমি জাস্ট মোহাম্মদ ভাইয়ের সাথে একটা ব্যাপার শেয়ার করতে যাচ্ছি। ফার্স্ট অফ অল যে কথাটা না বললেন যে শরিয়া ইস্যু, এই জন্য সেন্ট্রাল ব্যাংকের সাথে শর্ট টার্ম বরোইং এ অসুবিধা। একটা জিনিস ভালো বলেছেন, যেটা ইউনাইটেড স্টেটস ক্রাইসিস থেকে আমরা শিখতে পারি, যে সেন্ট্রাল ব্যাংক কিন্তু ওদের এই যে ইকুইটি শেয়ার নিয়ে ওদেরকে ফরদুল হাসান লোন দিতে পারে, সেই সিস্টেমটা চালু করতে, তাহলে এটা ব্যাক বাই সাম এন্ড দ্যাট ইজ পারফেক্টলি শরিয়া কমপ্লায়েন্ট। এই জিনিসটাও আপনারা আপনাদের পলিসি সার্কেল আলাপ করবেন। আর সেকেন্ডলি সুকুকের কথাটা বললেন, এটার একটা অল্টারনেটিভ ওয়ান, কিন্তু সুকুকটা ঠিকভাবে করতে হবে। আমি কিন্তু ইন পয়েন্ট ডিটেলস মাইক্রো লেভেলে যে দুইটা সুকুক এসেছে বাংলাদেশে, এদের মধ্যে শরিয়া ইস্যু আছে এবং এই জিনিসগুলো সুনার লেটার বেরিয়ে আসবে। এটা আমি জানি পলিটিক্যাল প্যাট্রোনাইজেশন হয়েছে, গভর্নমেন্টের কারণে হয়েছে, সালমান এফ রহমানের কারণ হয়েছে। আমার মনে হয় এটাতে রিভিজিট করা দরকার। আমাকে সিম্পলি লাস্ট একটা পার্সোনাল, আমি ফর দি লাস্ট 30 years ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সাথে আমি জড়িত, ওয়ান অর আদার। এই গত 2017 যখন ওনারশিপ চেঞ্জ হলো, আমাকে একবারও বাংলাদেশ ব্যাংক মানে ওখানে যেতে দেওয়া হয়নি। আমি অনেকবার চেষ্টা করেছি কথা বলার জন্য। কেন আমি এটা বলতেছি, সেটা হলো এই যে সুকুকটা যখন করবে, এটা যেন ঠিকভাবে করে আর কি, সেটার জন্য নট ফোকাস। আরেকটা ব্যাপার, আমি হয়তো একটু উষ্ণ আমার আছে, আমি বলি যে যে শরিয়া স্কলারদেরও একটা দায়বদ্ধতা আছে। আমি একটা জিনিস জানি না, সেখানে আমি যাচ্ছি কেন? আমি সাধারণ লোকজনকে, এটা তো এক ধরনের প্রতারণা। এখানে অনেক ইয়াং স্কলার আছে যারা শরিয়া বুঝে, যারা মোডাস অপারেন্ডি বুঝে, ওদেরকে আপনারা বোর্ডে আনি। আমি যে বোর্ড যে রিকনস্টিটিউশন হয়েছে, একটা মানে ইসলামিক মাইন্ডসেটও লাগে। সব শরিয়া ইসলামিক ব্যাংকে কি শরিয়ার লোকজন এসে যারা ইসলামিক মাইন্ডসেট, এই ব্যাপারটা আপনাদের মনে রাখতে হবে। আরেকটা বড় জিনিস যেটা আমি বলবো, রাইট এওয়ে, আহসান আহমেদ মনসুর সাহেব, উনি আমার বড় ভাই, উনি আমেরিকায় ছিলেন, আমরা একসাথে অর্গানাইজেশন করেছি। উনি কিন্তু ইসলামিক মাইন্ডসেটের লোক না, উনি কিন্তু বুঝতে পারেন না। আমাদের ইসলামিক মাইন্ডসেটের লোক দরকার, এই জন্য ওদেরকে বোঝানো দরকার ইসলামিক ব্যাংকিং ফাইন্যান্স কি আসলে। ওনারও কিন্তু ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং আছে। উনি যদি হেল্প করতে চান, এবং এটা আমি তোমাদের বিআইবিএমকে বলবো যে ওনাকে একটা সেশন দেবো। হি ইজ উইলিং টু লার্ন, ভেরি স্মার্ট গাই। এবং যারা ইসলামিক মূল্যবোধে বিশ্বাস না করে একটা ইসলামিক ব্যাংক কিভাবে চালাবে, শরিয়ার ব্যাপারটা তখনই ল্যাপস হয়ে যাবে। আমি ওদিকে যাচ্ছি না, ম্যাক্রো প্যারামিটার যেটা বললেন উমর ফারুক ভাই, শর্ট টার্ম লং টার্ম। শর্ট টার্ম এই জিনিসগুলো পলিসি প্যারামিটার, এটা নিয়ে আলাপ করতে হবে। আপনারা যারা বুঝেন, যারা করেন, এটা যদি না তোলেন তাহলে ওটা জানবে না। ফাইনালি একটা সুযোগ আসলে ইসলামিক ব্যাংকিং, একটা ল ওরা কিন্তু এক্সিকিউটিভ লেভেল ওরা পাস করে নিতে পারে। ইসলামিক ব্যাংক ছাড়া এই দেশের 30% সেক্টর ইসলামিক, অথচ কোনো ইসলামিক ব্যাংকিং নয়, যে এভরিবডি ইজ প্লেইং। শুধু গ্রেপ ব্যান আমি জানি আব্দুর রব তালুকদার বলতে, রাখো শরিয়া, এরা শরিয়া টরিয়া মানে না, সুতরাং এই সমস্ত নিয়ে লাভ কি, আমরা শুধু ওদেরকে রুল দিব। এই হলো যদি মাইন্ডসেট হয়, তাহলে আপনি কিভাবে হেল্প করবেন? সরি। থ্যাংক ইউ স্যার। প্রফেসর ডক্টর উমর ফারুক স্যার। জাস্ট ছোট্ট একটা কমেন্ট। বাংলাদেশ ব্যাংকে কারেন্ট প্রেক্ষাপটে বা অবস্থায় সুকুক ইস্যু করানোর জন্য ইনভলভ করা আমার মনে হয় একটু দেরি করার দরকার আছে। বাংলাদেশ ব্যাংকের বা সেন্ট্রাল ব্যাংকের এখন সেই লেভেলের কনফিডেন্স নাই
জনগণের কনফিডেন্স ওইভাবে নাই, যে আবার সুকুক ইস্যু করে আবার সমস্যায় পড়া। আমার মনে হয় যে একটু কেয়ারফুল হতে হবে। সুকুক ক্যান বি অ্যান ইনস্ট্রুমেন্ট, বাট যেটা প্রফেসর কবির হাসানও বললো, যে এই ব্যাপারে পুশ করতে গিয়ে আবার নতুন আরেকটা মানে সমস্যা তৈরি না হয় আর কি, একটু খেয়াল রাখা আর কি। ওকে, ধন্যবাদ স্যার। আমাদের লিকুইডিটি ক্রাইসিস যেটা চলছে সেটাকে ওভারকাম করার একটা ওয়ে হতে পারে, সেটা হলো পাবলিক কনফিডেন্স অথবা ট্রাস্ট, যেটা মাহমুদ স্যার এক্সাম্পল দিয়ে বললেন যে কিছু কিছু প্রতিষ্ঠান আছে যারা ইসলামিক ব্যাংকগুলোর সাথে অথবা পার্টিকুলার একটা ব্যাংকের সাথে ট্রানজেকশন করবে না এই ধরনের ডিক্লারেশন দিচ্ছে। তাহলে এটা আমাদের যে ক্রাইসিসটাকে আর একটু এক্সপেডাইটি করছে, বরং এটা সমাধানের দিকে আসছে না। তো সেই ক্ষেত্রে পাবলিক কনফিডেন্স বিল্ড আপ করা জরুরি বলে মনে করছি। তো সেক্ষেত্রে পাবলিক কনফিডেন্স বিল্ড আপ করার জন্য, ট্রাস্ট ফিরিয়ে আসার জন্য আমরা কি করতে পারি, একদম টু দা পয়েন্টে যদি বলতেন। আমরা প্রত্যেকটা ইস্যুতে 1-1.5 মিনিটে বেশি সময় নিতে চাই না, কারণ আমরা টোটাল 8-9টা বিষয় সামনে নিয়ে আসতে চাই। আমি এখানে আমি এখানে একটা জিনিস বলতে যাচ্ছি যে ইসলামে মানে কর্দুল হাসান বলে একটা কনসেপ্ট আছে, সেন্ট্রাল ব্যাংক ইজ এ ল্যান্ড অফ লাস্ট রিসোর্ট। আমি টাকা ছাপানোর পক্ষে না, কিন্তু এই যে আপনি যে বললেন, যেটা বললে গ্যারান্টি দেবে অন্য ব্যাংক থেকে, সব ব্যাংকেরই তো ডিফল্ট, মানে নন পারফর্মিং লোন, তাদের লিকুইডিটি ক্রাইসিস, আপনি কার থেকে বড় করবেন? আমার মনে হয় এই ক্ষেত্রে সেন্ট্রাল ব্যাংক কিন্তু কর্দুল হাসানের মাধ্যমে শর্ট টার্ম লিকুইডিটি যেটা ওরা দিতে পারে, যে টাকা আবার ফেরত নেবে, কারণ তা নাহলে ইভেনচুয়ালি এই শর্ট টার্ম এটা থেকে বেরিয়ে আসার কোনো সম্ভাবনা দেখছি না। আর সুকুকের কথাটা একটু কারেকশন, এটা সেন্ট্রাল ব্যাংক করবে না, ইসলামী ব্যাংকগুলো, বাংলাদেশে সে ক্যাপাসিটি আছে, ইসলামী ব্যাংকগুলো কিন্তু সুকুক নিজেরা ইস্যু করতে পারে। ইটস অলরেডি সুকুক পারপেচুয়াল মুদারাবা বন্ড আছে, অলরেডি ইসলামী ব্যাংকের আছে, এরা কিন্তু এটা করতে পারে, সেই ক্যাপাসিটি কিন্তু বাংলাদেশে আছে। কিন্তু এইটা এই দুইটা জিনিস যদি করে তাহলে শর্ট টার্ম লিকুইডিটিকে ওরা ট্যাকল দিতে পারবে আমি মনে করি। ফার্স্ট, কর্দুল হাসান ফ্রম দি সেন্ট্রাল ব্যাংক, আমি জানি ওদের প্রিন্ট করতে হবে মানি, কিন্তু এখন তো ব্যাংকিং সেক্টর বাঁচিয়ে রাখতে হবে, কারণ এটা যদি, কারণ পুরো ইকোনমি ইজ ডিপেন্ডেন্ট অন দ্যাট। সেকেন্ডলি, সুকুক ফ্রম দি বাই দি ব্যাংকিং সেক্টর, নট বাই দি সেন্ট্রাল ব্যাংক, নট বাই দি গভর্নমেন্ট, এইটা না, আর নট ফ্রম দি প্রাইভেট সেক্টর লাইক সালমান এফ রহমান। হি ইজ এ মানে টাকা খোর, আসলে সে ইচ্ছা করে টাকা বেরিয়ে নিয়ে আসে। আমি জাস্ট একটা ইনএক্টর বলছি, যখন এটা হয় তখন ফাইন্যান্স সেক্রেটারি মহিলা, আমার এক বন্ধুর ওয়াইফ আর কি, আমাকে একজন বলতেছে যে টাকা কোনোদিন ফিরে আসবে না, সে তার কথা, সে 2 দিন পরে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকে চলে গেছে, যে টাকা সালমান রহমান নিজে জোর করে এই সরিয়া লাগিয়ে আব্দুর রব তালুকদারকে ইউজ করে বাজার থেকে তুলে নিয়ে গেছে। এখানে কিন্তু আমি জানি আপনাদের অনেকেই জড়িত, আপনাদের কিন্তু একটা স্ট্যান্ড নেওয়া উচিত ছিল, সে কিন্তু আপনারা স্ট্যান্ড নেননি। এদিন অনেক কথাবার্তা হয়েছে, আমি অনেকবার বলেছি, শেষ পর্যন্ত আই হ্যাভ বিন কাট অফ কমপ্লিটলি, যে বেশি কথা বললে তাদের অসুবিধা। আমাদের নিজেদেরও চরিত্র ঠিক করতে হবে, যে শরিয়া স্কলাররা, আমরা যদি আপনাদের উপর চেহারা দেখে আমরা পয়সা রাখি, কনফিডেন্সের ব্যাপার, কিন্তু যদি কোনো কিছু হয় তাহলে ওরা কিন্তু দোষী হবে না, কিন্তু আপনারা নিজে শুধুমাত্র ইসলামিক ব্যাংকিং ক্ষতি করছেন না, ফাইন্যান্সের সারাসারি পুরো বাংলাদেশকে আপনারা একটা প্রবলেমে ফেলে দিচ্ছেন। সরি, আমি এটা একটু শেয়ার করব। ধন্যবাদ স্যার। মাহমুদ স্যার কিছু বলতে চাচ্ছিলেন? জি, আমি বলতে চাচ্ছি যে দেখুন, আপনি যে স্পেসিফিক্যালি কোশ্চেন করছেন, এখানে স্টেক হোল্ডার এঙ্গেজমেন্টটা করতে হবে। আমি যদি আরেকটু খোলাসা করে আধা মিনিটে বলি, যে উপদেষ্টা পরিষদকে এঙ্গেজ করতে হবে। অর্থ উপদেষ্টা মহোদয়ের কাছে যদি বলা যায় যে ব্যাংকিং সেক্টর গুলা লিকুইডিটির অভাবে এবং বিভিন্ন ব্যাংকিং অপারেশন করতে পারছে না, কারণ রিলেটেড অর্গানাইজেশন গুলা, যেটা স্টেট ওন এন্টারপ্রাইজ লাইক ডেসকো, ওয়াসা, দেশা, এরা ইসলামিক ব্যাংক গুলোর সাথে বিজনেস করছে না, যেখানে 1 মান্থের জন্য কিন্তু কালেক্টেড মানিটা থাকে। কাজেই উনি রিলেটেড উপদেষ্টার মাধ্যমে ইনস্ট্রাকশন দেয় ওই অথরিটি গুলোর জন্য, যে বাংলাদেশ ব্যাংক ইজ গ্যারান্টিং ইউ উইল গেট ইউর মানি, সো প্লিজ স্টার্ট দ্য অপারেশন উইথ দেম। এটা করতে হবে ইমিডিয়েটলি, আর কোনো ওয়ে আউট নাই এক্ষেত্রে। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট ইস্যুটা হচ্ছে আমাদের কর্পোরেট গভর্নেন্সের যে ফ্রেমওয়ার্কটা আছে, বাংলাদেশ ব্যাংকের যে সার্কুলারটা আছে বা ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিসটা আছে, সেখানে বলা হয় যে আমাদের যে বোর্ড থাকবে বা চেয়ারম্যান মহোদয় বা ডিরেক্টররা থাকবে, তাদের একটা স্কোপ বলে দেওয়া হয়েছে, তাদের কতটুকু করতে পারবেন, কতটুকু যেতে পারবেন, কি করতে পারবেন, এগুলো একদম স্পেসিফিক ভাবে বলে দেওয়া আছে। বাট এই ক্রাইসিস মোমেন্টে যদি বোর্ড যদি সেই ট্রেডিশনাল রোল প্লে করে, তাহলে সে ক্রাইসিস ওভারকাম করা, আর এই ট্রেডিশনাল রোল থেকে বের হয়ে এসে আমাদের কর্পোরেট গভর্নেন্সের যে সার্কুলারটা আছে সেখানে যদি
কিছুটা রিল্যাক্সেশনের প্রয়োজন, যেমন রেগুলার মিটিং করা বা রেগুলার আসা, বিভিন্ন স্টেক হোল্ডার বা বিভিন্ন লেভেলে শেয়ারিংটা করা বোর্ডের পক্ষ থেকে, এই ধরনের কোনো রিল্যাক্সেশন প্রয়োজন হবে নাকি কর্পোরেট গভর্নেন্সের যে সার্কুলারটা আছে, কোডটা আছে বাংলাদেশ ব্যাংকের দেওয়া ব্যাংকিং ইন্ডাস্ট্রির জন্য, সেটাকেই সমুন্নত রেখে বা সেটাকে পরিপালন করে আমাদের এই ক্রাইসিস মোমেন্ট থেকে উত্তরণ হওয়া সম্ভব বলে আমরা মনে করছি? ধন্যবাদ আপনাকে। এ ব্যাপারে আমি একটু সময় নিয়ে বলতে পারি, যেহেতু আমি এঙ্গেজ আছি। দেখেন, প্রতিটা প্রবলেম ব্যাংকের সাথে গভর্নর মহোদয় এবং বাংলাদেশ ব্যাংকের রেসপেক্টিভ টিম কিন্তু বসে স্পেসিফিক ইনস্ট্রাকশন দিচ্ছেন ব্যাংকটাকে রিকভার্ড করার জন্য এবং আস্থা ফিরিয়ে আনার জন্য। এখানে কিন্তু কর্পোরেট গভর্নেন্স গাইডলাইনটা একদম কিন্তু আপনার বাই বুক মেনটেন করার কথা ওনারাও বলছেন না। ওনারা বলছেন যে get involved with the executive management এবং এই ইস্যুগুলা, পার্টিকুলার ইস্যুগুলো নিয়ে কাজ করেন। এই ব্যাপারে আপনি ঠিকই ধরেছেন। হয়তো আমরা বলতে পারি অলরেডি এনগেজ, অলরেডি কাজ করা হচ্ছে কর্পোরেট গভর্নেন্সের বাইরেও বাড়তি দায়িত্ব নিয়ে। কাজেই এটা হয়তো একটা এক্সেমশন নেওয়া যেতে পারে ফর পার্টিকুলার পিরিয়ড, সো দ্যাট যেন রেগুলেটরি কমপ্লায়েন্স তৈরি না হয়। বাট কাজ করা হচ্ছে, সেটা আপনাকে বলতে পারি দৃঢ় করে। থ্যাংক ইউ। অন্য কেউ আমি কিছু জাস্ট অ্যাড করবেন কিনা? একটা 30 সেকেন্ড স্যার। অ্যাড করতে যাচ্ছি, যে কর্পোরেট গভর্নেন্স এক্সিস্ট করে এইটাও যদি ফলো করে, আপনি দেখেন বিভিন্ন পত্রিকায় ইয়ে এসেছে, আমি তো কিছু জানি না, আমি তো বলেছি কথা শুনে নাই, যারা বোর্ড অফ ডিরেক্টরসের তাহলে যে দায় দায়িত্ব সেটাও যদি তার পালন করতো, তাহলে আমরা এই অবস্থা আসতে পারতাম না। বোর্ডের এমডি যার মানে ব্যাংকগুলোর এমডি, তারা যদি তাদের দায়িত্ব পালন করতো, আজকে আমরা এই অসুবিধা আসতে পারতাম না। সেখানে আমি অন্য ব্যাংকের কথা বাদই দিলাম, আমি ইসলামী ব্যাংকের কথা বলছি। কোথায় আমাদের সেই ইমান? আমি বলতেছি বারবার যে ইসলামিক ক্যারেক্টার থাকতে হবে। আমি কি আমার চাকরি, আমি একটা ফর এক্সাম্পল, যে একজন এমডি, তার কিন্তু আর জীবনে আর কিছু চাওয়া পাওয়ার নাই, তাই না? সে নীতির প্রশ্নে, ইসলামিক শরিয়ার প্রশ্নে সে কিন্তু চাকরি ছাড়ছে না, তাকে কিন্তু বারবার সুযোগ সুবিধা করেই দিচ্ছে। এই ব্যাপারটা আমাদের লক্ষ্য রাখতে হবে। ইসলামিক লং টার্মে ফারুক ভাই যেটা বললেন, সেই লং টার্মে যে আমাদের চরিত্র, ফাইনাল একটা জিনিস ফারুক ভাই একটু আগে আমার একটা টেক্সট মেসেজ করলেন, ইসলামী ব্যাংকের একটা পত্রিকা ছিল ইসলামী বাংলাদেশ লিমিটেডের, এখানে ওনার একটা পেপার ছিল, উনি পেপারে খবর নিচ্ছেন। এই পত্রিকা 2017 আসার পর বন্ধ করে দিছে উইদাউট লেটিং মি নো। এটা একটা স্কোপাস বেক্স একটা জার্নাল ছিল বাংলাদেশের প্রথম। এখন লোকজন আমাকে প্রশ্ন করে এটা কোথায়, এটা খুঁজে পাচ্ছি না, আমার কাছে সে উত্তর নাই। এবং ওরা পত্রিকা বন্ধ করে দিয়েছে উইদাউট নোয়িং এনিথিং, উইদাউট টেলিং মি এনিথিং। তো আমি বলতেছি যে একটা মানুষ মানে একটা অর্গানাইজেশন কিভাবে ডিসফাংশনাল হয়, এটা হলো ফারুক ভাই আপনার উত্তর। আমার কাছে কোনো উত্তর নাই, সেটা কোথায় আছে। ফারুক স্যার কি স্পেসিফিক কোনো উত্তর বলবেন আমাদের কর্পোরেট গভর্নেন্স? আমি জাস্ট এই কথাটার জন্যই এমফাসাইজ করতে চাচ্ছিলাম যে যে কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন এখন আছে, এইটা ইমপ্লিমেন্ট করলেও আমাদের এই সমস্যায়, অনেকগুলো সমস্যায় পড়তে হতো না। আমাদের সেই কারণে আমি বলছি যে আমাদের যে অথেন্টিসিটি এবং এথিক্সের যে প্রবলেম আছে, এটা সো এন্ডেমিক যে আমরা এখনো এই শরিয়া ব্যাকগ্রাউন্ডেরও যারা আমরা কাজ করি, আমরা তাদের মধ্যে অ্যাওয়ারনেসটা এবং রিকগনিশনটা নাই। এবং আমি সম্প্রতি একটা লিখেছিলাম বণিক বার্তায়, সেক্ষেত্রেও যথেষ্ট বেশ কিছু ক্রিটিক্যাল কমেন্ট এসছে যে এখানে নাকি আলেম সমাজের বা শরিয়া ফিল্ডে যারা কাজ করেন তাদের সমালোচনা করা হয়েছে। এটা আসলে আমার দিক থেকে আত্মসমালোচনা ছিল। এবং এই ক্ষেত্রে আমাদের সবারই যার যার নিজস্ব দায় দায়িত্ব আমাদেরকে আপহোল্ড করতে হবে। কিন্তু যেখানে যেখানে এই জিনিসগুলো পার্টিকুলার ঘাটতি আছে, যারা ভ্যানগার্ড হিসেবে নিজেরা দায়িত্ব নেবেন, পরিচয় দেবেন, তাদেরকে ভ্যানগার্ড হিসেবেই দায়বদ্ধ হতে হবে। সেখানকার দায়বদ্ধতা আরো অনেক বেশি। আমাদের নেক্সট ইস্যুটা হচ্ছে যে এই বিগত সময়গুলোতে বা আমাদের ইসলামিক ব্যাংকগুলোতে বা এই যে ব্যাংকগুলোর কথা বলছি, যে ব্যাংকগুলো বেশি ক্রাইসিস আছে বা যে ব্যাংকগুলোর বোর্ডগুলোকে রিফর্ম করা হলো, সেই ব্যাংকগুলোতে অনেক লোকবল নিয়োগ দেওয়া হয়েছে, যেটা আমাদের রেগুলার যে প্র্যাকটিসটা ছিল, রেগুলার যেই ক্রাইটেরিয়া গুলো ছিল সেগুলো না মেনেই সেখানে লোকবল নিয়োগ দেওয়া হয়েছে। আমরা যদি এই যে ক্রাইসিস গুলো সৃষ্টি হয়েছে, সেই ক্রাইসিস গুলোর পিছনে বা এগুলোকে ইরেগুলার প্র্যাকটিস গুলো করার পিছনে সেই ম্যান পাওয়ার গুলো কিছুটা দায়ী থাকতে পারে বলে আমরা মনে করছি। তো সেক্ষেত্রে আমরা যদি এই ক্রাইসিস মুভমেন্ট থেকে উত্তরণ পেতে চাই, তাহলে সেই রিফরমেশনের ক্ষেত্রে এক্সিস্টিং যে লোকগুলোকে অলরেডি নিয়োগ দেওয়া আছে তাদেরকে নিয়ে চলা উচিত বা চললে বেটার হবে, নাকি সেখানে কোন ধরনের স্ট্র্যাটেজি নিলে? কারণ মানে মেন ইস্যুটা হচ্ছে যে এই ম্যান পাওয়ার গুলোকে লাস্ট ফিউ ইয়ার্স এ নিয়োগ দেওয়া হয়েছে নিয়ম নীতি তোয়াক্কা না করে
এখন আমরা এই মুহূর্তে এই ক্রাইসিস মোমেন্টে যারা দায়িত্বে আছেন তাদের স্ট্র্যাটেজি কি হলে ভালো হবে বলে মনে করছি, বা পরামর্শটা কি হতে পারে, যে তাদেরকে সঙ্গে নিয়ে আগানো নাকি তাদের জন্য কি ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে? স্পেসিফিক ওপিনিয়ন প্লিজ। দেখুন, আমি এখানে যেটা বলবো যে মানে ওয়ান সাইজ ফিট ফর অল বলে কোনো কিছু এখানে হতে পারবে না। কারণ এক একটা ব্যাংকের বা এক একটা ডিপার্টমেন্টের কিন্তু প্রবলেমটা পার্টিকুলারলি অ্যাসেস করতে হবে। দেখুন, কেন আমি এটা বলছি, যে কিছু কিছু জায়গায় এই যে ডিসিশন মেকিং পজিশনে বা আপনার ভেরি স্ট্র্যাটেজিক্যাল পজিশনে করাপ্টেড পিপল আছে, এবং দে ডোন্ট হ্যাভ মাইন্ড আপনার টু ফলো দা ইসলামিক শরিয়া। তাদেরকে কিন্তু ইমিডিয়েটলি এখান থেকে সরাতে হবে। কারণ এটা ধরেই নিতে হবে আন্ডারলাইং অ্যাজাম্পশন হিসাবে যে ইসলামিক ব্যাংকিং এ মেইনলি ইসলামিক মূল্যবোধের লোকজনই আছে। তারা যদি কোনো রকম মনে করে যে এখানে ইসলামিক শরিয়া মানা হয় না, তাহলে কিন্তু তারা থাকবে না। ওখানে যেমন বাদ দিতে হবে, আবার যেখানে দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে ওনারা ঠিকঠাক মতো কোঅপারেট করছেন এবং কাজ করছেন, তাদেরকে হয়তো রাখতে হবে। কারণ এটাও স্বীকার করতে হবে, দে আর এক্সপিরিয়েন্স এবং দে হ্যাড বিন ইন দ্য রোল ফর লাস্ট ডিকেড। হঠাৎ করে কিন্তু একজন লোককে নতুন করে নিয়ে আসলে ইট টেক মান্থ টু সেটেল ডাউন ইন এ পজিশন। কাজেই এরকম একটা ক্রাইসিস মোমেন্টে সব নতুনদের নিয়ে আসলেও কিন্তু প্রবলেম হবে। তো কাজেই অ্যাসেস করে তারপরে সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হবে বলে আমি মনে করি। থ্যাংক ইউ। মোহাম্মদ ভাই, কবির স্যারের উত্তরে একটা আগে জিনিস স্যার কবির স্যারের উত্তরে অলরেডি স্যার একটা আমি জিনিস একটা অলরেডি আমি জাস্ট অ্যাড করছি ওনার স্যার সাথে ক্রিয়া করার জন্য, রিইনফোর্স করার জন্য। উনি যে কথাটা বলেছেন ভালো কথা বলেছেন। যারা টপে আছে, যারা কুইকলি, যাদের ইসলামিক ব্যাকগ্রাউন্ড নাই, দূর থেকে এসেছে, তাদেরকে ইমিডিয়েটলি, এবং এটা কিন্তু অলরেডি করেছে, দ্যাট ইজ এ ভেরি গুড জব। কিন্তু লোয়ার লেভেলে আস্তে আস্তে সময় নিয়ে, যেটা উনি বলেছেন, এটা করতে হবে। রাইট করলে অসুবিধা হবে। ওকে, ফারুক স্যারের কাছে যা ওপিনিয়ন দিবেন, সাথে এতটুকু আরেকটা স্টেটমেন্ট, যে কাঁটা দিয়ে কাঁটা তোলার যে ব্যাপারটা, কানে পানি ঢুকলে নতুন ভাবে করে পানি দিয়ে বের করা যে ব্যাপারটা, তো এইটা এই মুহূর্তে সুইটেবল হতে পারে কিনা, যে যাদের মাধ্যমেই এই অনিয়ম গুলো ঘটেছে তারা তো জানে কোথায় কি হয়ে আছে, কি তাদের সাথে যে রিলেশনশিপটা, এটা কি কোনোভাবে কাজে আসতে পারে, নাকি ওই পথে না এগিয়ে, যেটা মোহাম্মদ স্যার বললেন যে কি পজিশন যেখানে আছে, যেখানে থেকে এই অনিয়মগুলো বেশি হয়েছে, আগে সেখান থেকে যদি না সরানো যায় তাহলে আসলে কিছু করা সম্ভব না? স্যার স্পেসিফিক ভাবে আপনার ওপিনিয়ন। এই যে কাঁটা দিয়ে কাঁটা তোলা অথবা এই মানে কানের মধ্যে পানি দিয়ে করা, এগুলো শ্যালো লেভেলে সম্ভব। যখন বিষয়টা এত ডিপ, তখন এগুলো আসলে প্যাচ ওয়ার্ক হবে। তবে আমি বিশ্বাস করি যে যেই ডেপথে প্রবলেম তৈরি হয়েছে, অত ডিপে গিয়ে তো এখন কিছু করা সম্ভব না। সুতরাং উপরের দিকে যারা আছে তাদেরকে রিপ্লেস করে যেখানে যেখানে আরো যোগ্য এবং আরো সৎ লোক বসানো সম্ভব, এবং তাদেরকে এম্পাওয়ার করে তাদেরকে অ্যাকাউন্টেবল করা, যে তারা নিচের দিকগুলো ঠিক করে। তাছাড়া এত লোক কোথায় পাবো আমরা? এটা আমার মনে হয় যে আমাদেরকে একটু প্রায়োরিটাইজ করতে হবে, যে আমাদের পতনগুলো ধরা শুরু হয়েছে টপ থেকে, এবং ঠিক করার জন্য ওই টপেই আমাদেরকে টার্গেট করতে হবে। ধন্যবাদ। নেক্সট স্পেসিফিক ইস্যু হচ্ছে যেটা মেন প্রবলেম, রিকভারি। এখন এই রিকভারি করতে যে অনেক সময় বা অতীতেও যে বিষয়গুলো ঘটেছে, যে বিভিন্ন ধরনের ওয়েভার দিয়ে, রিশিডিউলিং করে, অথবা বিভিন্ন ধরনের সুবিধা দিয়ে, এর আগে আমরা দেখেছি 500 কোটি অ্যান্ড অ্যাবভ সাইজের লোন গুলোকে রিস্ট্রাকচারিং করে বিশেষ বিশেষ কিছু সুবিধা দিয়ে একবার চেষ্টা করা হয়েছিল আমাদের ক্লাসিফাইড লোনের প্রবলেম গুলোকে সলভ করা। এখন তো প্রবলেমটা আরো সিভিয়ার। তো এখন যে সিচুয়েশনটা আছে, এই সিচুয়েশনে রিকভারি এক্সপিডাইট করার জন্য কি ধরনের টুলস বা টেকনিক অ্যাপ্লাই করলে রিকভারিটা মানে কিছুটা হলেও আমরা সাকসেসফুল হতে পারি বা এক্সপিডাইট করতে পারি, সেক্ষেত্রে যদি আপনাদের স্পেসিফিক ওপিনিয়ন গুলো রাখতেন। দেখুন, আমার এখানে ভেরি স্পেসিফিক যেটা রিকমেন্ডেশন থাকবে, যে এখন যেটা আমার লেজিসলেটিভ উইং আছে, কারণ মূলত তো সংসদ কাজ করছে না, নতুন নতুন আইন রাষ্ট্রপতির ক্ষমতা মানে সাংবিধানিক ক্ষমতা বলে যেটা জারি করা হচ্ছে, ওখানে আপনার বেশ কিছু ইফিসিয়েন্ট আইন আনতে হবে। কারণ বাংলাদেশের লিগ্যাল প্রসেসের যে দীর্ঘসূত্রিতা,
এর মাধ্যমে কিন্তু রিকভারি করা যায় না আইনি দীর্ঘসূত্রিতার জন্য। তো কাজেই ব্যাংকিং কমিশন বা যেটার কথা বলা হচ্ছে ওটাই হোক বা স্পেসিফিক রিকমেন্ডেশন দিয়ে গভর্নর সহ ফাইন্যান্স অ্যাডভাইজার সহ খুব দ্রুত আইন আনতে হবে যাতে দীর্ঘসূত্রিতাটা আপনার রোধ করা যায়। দ্যাট ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে দেখেন ম্যাক্সিমাম লোন তো নিচ্ছে অলিগার্করা, তাদের যে অ্যাসেট আছে এবং সেটা এনকাশ করে নেয়া, যেটা গভর্নর মহোদয় অলরেডি বলেছে। বাট আশঙ্কার ব্যাপার হচ্ছে কি ম্যাক্সিমাম টাকা কিন্তু বাইরে চলে গেছে। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয়ের যেহেতু একটা অ্যাকসেপ্টেন্স আছে ইন্টারন্যাশনালি, কাজেই আমাদের টাকা রিকভারি করার জন্য ইউনাইটেড নেশনের কিন্তু আলাদা কনভেনশনও আছে এবং উই আর সিগনেটরি টু দ্যাট অন অ্যান্টি মানি লন্ডারিং অ্যারেঞ্জমেন্ট। ইভেন বাইলাটারালি আমরা ইউএস এর সাথে কানাডার সাথে কিন্তু উই হ্যাভ এ অ্যারেঞ্জমেন্ট। তো ও মানিটা যদি ট্রেস করা যায়, প্রতিটা ব্যাংকের উচিত হবে যে এখান থেকে টাকাটা কোথায় চলে গেছে সেই ট্রেসেবিলিটিটা এস্টাবলিশ করা। এটাই এস্টাবলিশ করা গেলে কিন্তু টাকাটা যদিও দীর্ঘসূত্র বাট কিছুটা হলেও রিকভার করা যাবে বলে আমার কাছে মনে হয়। ধন্যবাদ। স্যার ফারুক আচ্ছা, স্যার আমি একটা জিনিস অ্যাড করতে যাচ্ছি এখানে, যেহেতু এটা নিয়ে আমি চিন্তা করছিলাম, এই যে রিকভারির ব্যাপারটা উনি যেটা বলেছেন, আসলে আমাদের নতুন আইন ব্যাংকিং কমিশন এগুলো করতে অনেক সময় লাগে। অলরেডি আমাদের কিন্তু লাইন আছে, লোন রিকভারি অ্যাক্ট আছে, ব্যাংক্রাপসি অ্যাক্ট আছে, এগুলোর যে ধারাগুলো এই দীর্ঘসূত্রিতার ব্যাপার হচ্ছে টাকাগুলো রিকভার জন্য এটাকে করতে হবে। অলরেডি যে জিনিসটা গভর্নর সাহেব বলেছেন যে এই সমস্ত ব্যাংক যাদের মানে অলরেডি মানে টেকনিক্যালি মানে ইকোনমিক বোলিং তারা নেটওয়ার্থ ইজ নেগেটিভ, সেই ব্যাংকগুলোর এই যে শেয়ারগুলো গভর্নমেন্ট নিয়ে নিল, মানে তার আন্ডারে যাদের যে মানে মানে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের 84% শেয়ার নাকি আরসালান গ্রুপের সাথে আছে, এগুলো নিয়ে গেল। তাদের যে সমস্যা হচ্ছে যে আপনি যখন ব্যাংক্রাপসি কোর্টে যাবেন, আপনার যে জমি যে আপনার নামে যে সমস্ত দীর্ঘসূত্রিতা আপনি জানেন, এখানে পরিবর্তন এনে তাড়াতাড়ি রাদার দেন হ্যাভিং এ নিউ ল রাইট নাও। এটা নাম্বার ওয়ান। নাম্বার টু, এই যে আপনি আরেকটা বললেন মানি লন্ডারিং, যেহেতু বিভিন্ন সাহেবের একটা গ্রহণযোগ্যতা আছে, এখন এই টাকাটা আনতে এত বেশি দেরি লাগবে না, ওদের কাছে আছে কোন অ্যাকাউন্টে টাকা গেছে। এমনি যদি ইয়া করেন যে জিনিসটা করেছেন, ইউ এর গভর্নমেন্টকে টেলিফোন করে মাফ করে দিয়েছেন, ওরা চাকরি করতে পারবে, সেই ধরনের গ্রহণযোগ্যতা ওনার আছে। ওনার সে পাওয়ারটাকে কাজে লাগালে এই টাকাগুলো তাড়াতাড়ি আসবে বলে আমি মনে করি, এবং এটাকে বোঝানো দরকার আপনাদের যারা এই সেক্টরে কাজ করেন। ফারুক স্যার কিছু add আমি করবেন? আমি জাস্ট এটুকুই অ্যাড করব যে এই ব্যাপারে এফোর্ট আমাদেরকে করতেই হবে, কারণ এতটা ড্রেনেজ হয়েছে আর এটাকে যদি সিম্পলি ছেড়ে দেওয়া হয় এটা দেশের জন্য একটা মারাত্মক লস, এবং এটা তারা যেগুলো করেছে এটার জন্য তারা একটা শেল্টার দেওয়া হবে। তবে আমি এখনো আজকে খবরে দেখলাম যে আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী তিনি নাকি ধরা পড়েও পালিয়ে গেছেন। আমরা শুনছিলাম যে তিনি নাকি ধরা পড়েছেন, আবার কিভাবে পালিয়ে গেলেন। এ কারণে আমি এটা বলছি যে আমাদের মধ্যে এখনো যে সমস্যা, লিকেজের যে সমস্যা, সেটা এখনো যে শেষ হয়ে গেছে তা না। আগে লিকেজটা বন্ধ করা দরকার, তারপরে রিকভারির বিষয়টা আছে বা প্যারালালি সেটা হতে পারে। আমারও দৃঢ় বিশ্বাস যে ডক্টর ইউনূস যদি উদ্যোগ নেন, এবং সেই ক্ষেত্রে আমাদের লিগাল প্রসেস যেটা আছে এটা শুধু টাকা রিকভারি না, টার্গেট করতে হবে যারা এটা করেছে তাদেরকেই টার্গেট করতে হবে, তাদেরকে দেশে ফিরিয়ে আনার জন্য। তাদেরকে নিয়ে আসতে পারলে আমার বিশ্বাস যে টাকাটারও একটা বিশাল অংশ ফিরে আসবে। কিন্তু শুধু টাকাটা আনতে গেলে এটা এতটা সহজ হবে না। স্যার স্যার পরিপূরক প্রশ্ন। আমি ছোট একটা জাস্ট পয়েন্ট অ্যাড করি স্যারের ক্ষেত্রে। দেখেন জাস্ট আশ্বস্তির কথা বলা, যে দেখেন বাংলাদেশ ব্যাংক এত প্রুডেন্টলি এখন গভর্ন করছে যে আল আরাফা ব্যাংকের সব ইন্ডিকেটর কিন্তু ভালো, তারপরেও ওখানে বোর্ডকে কেন ভেঙে দিল? কারণ গভর্নর সাহেব ব্যক্তিগতভাবে মনে করেছে যে ভালো একটা ব্যাংক খারাপ করতে কতক্ষণ, কাজেই এই লুটেরাদের যদি এখান থেকে সরিয়ে না দেওয়া হয় তাহলে তারা আবার ইমব্যালেন্স তৈরি করতে পারে। কাজেই শুধু ব্যাংকের ফাইন্যান্সিয়াল অবস্থা দেখে ডিসাইড করব না, ইভেন আমাকে শুধু পূর্তি কার করলে হবে না, পূর্তি রোধও করতে হবে। এই প্রুডেন্সিয়াল এটিটিউড কিন্তু সেন্ট্রাল ব্যাংকে অলরেডি উনি ইনস্টল করতে চাচ্ছে। তো কাজেই আমাদের দিক থেকে যদি আরো করণীয় বলা যায় তাহলে আই হোপ সেন্ট্রাল ব্যাংক এজ এ প্রাইমারি রেগুলেটর পজিটিভলি আসবে। স্যার আমার পরিপূরক প্রশ্ন হচ্ছে রিকভারি রিলেটেড, সেটা হচ্ছে যে যেই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে এই টাকাগুলো বেরিয়ে গেছে
কিছু টাকা সেখানে এঙ্গেজ হয়েছে বা ব্যবহৃত হয়েছে, সেটা যত ছোট পার্সেন্টেজ হোক না কেন, এখন সেই প্রতিষ্ঠানগুলোকে থেকে যদি আমরা টাকা আদায় করার কথা চিন্তা করি, সে আদায়টা কোন প্রসেসে, সেই প্রতিষ্ঠানগুলো অ্যাসেট গুলো লিকুইডেট করিয়ে টাকাটা রিকভারি, নাকি সেই প্রতিষ্ঠানগুলোকে কন্টিনিউ রেখে টাকাটা রিকভারি, সেই রিকভারিটা কি, সেই ওনারশিপটা কি বা সেই স্টেকটা কি তাহলে মানে ওই প্রতিষ্ঠানগুলো যে অংশটুকুতে ওই ব্যক্তিগুলো জড়িত ছিল সেই স্টেক কি তাহলে রাষ্ট্র বা বাংলাদেশ ব্যাংকের কাছে নিয়ে হতে পারে, নাকি সেই প্রতিষ্ঠানগুলো আসলে আবার দুষ্টুমি করতে পারে, তাদেরকে আসলে সার্ভাইভ করতে দেওয়ারই দরকার নাই, তাদেরকে আসলে উইন্ডিং আপ পর্যন্তই নিয়ে যাওয়া উচিত? স্পেসিফিক যদি অপিনিয়ন রাখতেন। দেখুন, আমি এখানে বলি যে কখনো এটা উচিত হবে না যে ওই সব প্রতিষ্ঠানে স্টেট বা গভর্নেন্স আপনার গভর্নমেন্ট নিয়ে যাক, কারণ আমাদের গভর্নমেন্টে কিন্তু ওই সক্ষমতাও নাই এবং ওরকম করে বিজনেসম্যানও না। কারণ ওখানে গিয়ে যদি কোনো ভাবে ফেল করে তাহলে কিন্তু মোরাল পজিশন, লিগ্যাল পজিশন দুটোই কিন্তু চলে যাবে পরবর্তীতে টাকা রিকভার করার চেষ্টা করার জন্য। কারণ আপনি যদি বলেন এক্স কর্পোরেশন আপনার 1000 crore টাকা নিয়েছে, ওয়ারেস তার দেশে স্টেক আছে 100 crore টাকা, এখন যদি ওটা যদি গভর্নমেন্ট বা কেউ ব্যাংকও যদি নিয়ে নেয় তাহলে কিন্তু ও প্রথম বলবে যে আমাকে তো টেক ওভার করা হয়েছে, আমি কোথা থেকে দিব, এবং ইট উইল রেজাল্ট লুজিং দ্য গ্রাউন্ড। কাজে ওটা উচিত হবে না। এখন ওকে সার্ভ করা উচিত হবে কিনা কন্টিনিউ করে, সেটা কেস টু কেস বেসিস দেখতে হবে। যদি এখন দেখেন, আমরা লাস্টে নাবিল গ্রুপের কথা আছে, আমরা শুনেছি দোকানদারের নামে আপনার মনে করেন 1000 crore টাকা নিয়ে নেওয়া হয়েছে, এরকম যদি হয় তাহলে তো তাকে সার্ভ করলে হবে না। কাজেই এখানে আমি বলবো যে ওয়ান সাইজ উইল সুট ফর অল, এমন কিছু নাই, এটা স্পেসিফিক কেসে যেতে হবে। থ্যাংক ইউ। আচ্ছা, আমি একটা জিনিস অ্যাড করতে যাচ্ছি এখানে, যে জিনিসটা বললেন যে নাবিল গ্রুপের যে কথাটা, যে ফরেনসিক অডিট যেটা বলছে অনেকেই, আপনারা বলেন এটা আসলে হওয়া দরকার। নাবিল গ্রুপ নিয়ে আপনারা একটা ফরেনসিক করে দেখেন। ইসলামী ব্যাংক তো ট্রেড ফাইন্যান্সিং করে মোস্টলি, আপনি যদি ধরেন 90% মধ্যে ট্রেড ফাইন্যান্সিং রিলেটেড অথবা যারা শর্ট টার্ম ফাইন্যান্সিং, তাই না? যে নাবিল গ্রুপের যে একটা তো তারা, আমি নাবিল গ্রুপের পক্ষে বলছি না, এটাকে একটু গো দেয়, তারা যদি এক্সপোর্ট ইম্পোর্টে ব্যবসা করেন, রেগুলার টাকা দিয়ে থাকেন, যেই ইনস্টিটিউশনগুলো রানিং করছে, যেমন ধরেন অ্যাসালাম গ্রুপের চিনি কোম্পানি আছে যেগুলো রান করছে প্রপারলি, এগুলোকে রান করতে দেওয়া দরকার, ওখান থেকে ওদের লোন রিকভারি চলে আসবে। কথা হলো যে টাকাগুলো বেনামিতে চলে গেছে দেশের বাইরে, সেখানে কিন্তু মোহাম্মদ ইউনূসের দরকার। আপনি ওই অ্যাসালামকে আনতেও পারবেন না, সে বাংলাদেশের সিটিজেন না, আপনি কিভাবে ওকে আনবেন? সে অন্য দেশের সিটিজেন হয়ে গেছে, তাই না? এখন মোহাম্মদ ইউনূস সে পাওয়ারকে কাজে লাগে, যে টাকাগুলো গেছে এটা তো ট্রেস আছে, কোথায় গেছে কিভাবে এটা খুঁজে বের করতে হবে, সেই টাকাগুলো বাংলাদেশে আনতে হবে তার যে আমাদের যে এক্সিস্টিং ল আছে এই লর মাধ্যমে, নট নেসেসারি তাদেরকে ব্রিঙ্গিং হোম। মেনি অফ দিস বিগ গাইজ অলরেডি মানে গেভ আপ দেয়ার বাংলাদেশের সিটিজেনশিপ, আপনি কিন্তু বাংলাদেশের তাদের এগেনস্টে ইউজও করতে পারবেন না, এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। থ্যাংক ইউ। ওমর ফারুক স্যার কিছু বলবেন? না, থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ। পার্টিসিপেন্ট মধ্যে থেকে কারো কোনো কোয়েরি আছে কিনা, কোনো স্পেসিফিক প্রশ্ন আছে কিনা? না হলে আমরা শেষের দিকে যাবো ইনশাআল্লাহ। অলরেডি আমরা 11:18। আমি আমি একটু মতামত দেখছিলাম, একটা কোশ্চেন বোধহয় এসেছে হুইচ ইজ ভেরি পার্টিনেন্ট। ইভেন আমাদের কবির হাসান স্যারও বললেন, ইভেন ওমর ফারুক স্যারও বোধহয় বলেছে, ইফ আই এম নট রং। দেখেন, রাইট ম্যান রাইট প্লেস ইম্পর্টেন্ট, যেমন এক্সিকিউটিভে এট দ্য সেম টাইম এটা বোর্ড অফ ডিরেক্টরেও কিন্তু দরকার। কারণ এখানে এই যে ইসলামিক ব্যাংকিং বুঝে এরকম লোক ছাড়া যদি বোর্ড গঠন করে দিয়ে ইসলামিক ব্যাংক পরিচালনার জন্য বলা হয়, তাহলে কিন্তু ইট মাইট এন্ড আপ ইন এ আদার ডিরেকশন, যেখানে একটা ইমেজ ক্রাইসিস হবে বা আস্থার ক্রাইসিস হবে। এ ব্যাপারে আপনার বিএএফএফ থেকে বা যদি কিছু করার থাকে, তাহলে আই হোপ ইউ শুড স্টার্ট নকিং দ্যাট ডোর টু বাংলাদেশ ব্যাংক এন্ড সেইং দেম দ্যাট লুক ইউ নিড টু অ্যাড আ ফিয়ার। এবং তারা কিন্তু ইচ্ছা করলে আরো ইসলামিক নলেজ সম্পন্ন স্কলারদের ওখানে অ্যাড করতে পারবে, কারণ 5 জন ডিরেক্টর দিয়েছে। দেয়ার আর নো রেস্ট্রিকশন, দে ক্যানট অ্যাড আপ অ্যানাদার 2-3 ডিরেক্টর হু হ্যাজ এ ইসলামিক ব্যাংকিং নলেজ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। আইফোন আইডি নামে যেটা আছে সেটা আমাদের মাসুম বিল্লাহ স্যার কিনা বুঝতে পারছি না, মেসেজটা দেখে এরকম মনে হলো। স্যার যদি থেকে থাকেন, যদি কিছু ভিউ শেয়ার করেন লাস্ট মোমেন্টে হলেও।
ডক্টর মাসুম বিল্লাহ স্যার কি আমাদের সাথে কানেক্টেড আছেন না, কিনা? বোধহয় উনি লোকালি বোধহয় SIBL থেকে একজন কিছু বলতে যাচ্ছে, আর ওনাকে একটা বলার সুযোগ আইফোন দিন। নামে যে ইয়েটা আইডিটা আছে সেটার মেসেজটা মনে হলো স্যারের মতো প্রফ মাসুম জয়েন করেন নাই উনি। করেন না? না, না। ওকে এটা লোকালি একজন, ওনাকে বলতে ওকে দেন, SIBL থেকে বলতে যাচ্ছে বোধহয়। ওকে ইট ইজ কিসমতারা ম্যাম বোধহয় জি, উই ক্যান আপনাকে অ্যালাউ হার। আপনাকে অ্যালাউ করা হয়েছে, জি প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার একটু জাস্ট ছোট্ট ব্রেনে একটু হালকা সাজেশন ছিল, সেটা হচ্ছে যে এমনিতেই ধরেন যে আমরা যে কনভেনশনাল ব্যাংক এবং ইসলামিক শরিয়া বেসড ব্যাংকিং, এই দুইটা ব্যাংকিং আমাদের দেশে মোটামুটি আলহামদুলিল্লাহ ব্যাপকভাবে দুই দিক থেকে মানে দুইটার গুরুত্ব রয়েছে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম স্যার, যে ইসলামিক ব্যাংকিং চ্যানেলটাকে যদি মানে একেবারেই মানে এই জায়গায় মানে বর্তমান যে সিচুয়েশন চলতেছে এখানে যদি কোনোভাবেই সেন্ট্রাল ব্যাংক মানে স্ট্রংলি ঘুরে দাঁড়ানোর জন্য হেল্প না করেন স্যার, তাহলে আমার মনে হয় যে এখান থেকে হয়তো বা মানে একেবারে যেটাকে বলা হয় মানে লিকুইডেশনে বা বিলুপ্তি সাধনে চলে যাবে। কারণ হচ্ছে একটা দেশের ইকোনমিকে যখন মানে শেষ করে দেওয়া হয় স্যার, সেখানে মনে হয় যে সেই দেশের আর অন্যান্য সিস্টেম গুলোকেও আলটিমেটলি মানে ডেথ করা হয়। যেমন ধরেন যে শরিয়া বেসড ব্যাংক গুলো আর কিছু না পারুক, অন্তত পক্ষে যখন কোনো ইনভেস্টমেন্টে যায় বা ফাইন্যান্সিং এ যায়, তখন কিন্তু চিন্তা করে যে বিজনেসটা কি আপনার আপনার ল পারমিট সরি মানে এথিক্স পারমিট করতেছে কিনা, বা এটা কি কোনো বৈধ কাজে দেয়া হচ্ছে কিনা, লাইক যে কোনো বারের বিজনেস কিংবা কোনো আন্তরিকভাবে সিগারেট। আপনার কোনো প্রশ্ন আছে কিনা প্লিজ? জি স্যার। তো স্যার আমার প্রশ্ন হচ্ছে যে সেন্ট্রাল ব্যাংক একটা বড় ধরনের কিন্তু হেল্প করেছিল, দ্যাট মিনস আব্দুর রউফ তালুকদার সাহেব উনি কিন্তু মানে যে কাজগুলো আমরা তো সকলেই জানি যে উনি কিন্তু অনেক মানে এইভাবেই চেষ্টা করেছিলেন বা উনি সাহায্য করেছেন, যেখানে মানে রক্ষকই যেখানে ভক্ষক সেখানে তো অন্য যে কোনো ব্যাংকই কিন্তু সার্ভাইভ করতে পারে না। তো উনাদের কিন্তু দায় উনারা এড়াতে পারেন না, যেহেতু যে গভর্নিং বডি বা আপনার হচ্ছে প্লিজ কন্ট্রোলার অফ দ্য ব্যাংক। স্পেসিফিক প্রশ্ন করেন, তো স্যারের স্পেসিফিক কাছে উত্তর প্রশ্ন নিই স্যার, আমরা। যে এখানে সেন্ট্রাল ব্যাংককে মানে কি ভূমিকা নেওয়া উচিত, অ্যাটলিস্ট এনিহাউ ব্যাংকগুলোকে টিকায় রাখার জন্য সেন্ট্রাল ব্যাংক কি ধরনের ভূমিকা নিতে পারে, বা অ্যাটলিস্ট কাস্টমার গুলোকে ফেস করতে পারতেছি না আমরা যারা ইসলামিক ব্যাংকিং এ আছি, অর্থাৎ এসালাম গ্রুপ কর্তৃক যে ব্যাংকগুলো আর কি এফেক্টেড হয়েছে, আমরা কোনোভাবেই কাস্টমারকে কোনোভাবেই মানে আটকানো সম্ভব ওকে, হচ্ছে না। ধন্যবাদ তো এট দিস ধন্যবাদ। স্যার কোনো স্পেসিফিক বলবেন কি? জেনারিক ভাবে ওনার কথাগুলো বলেছেন, এটা বাংলাদেশ ব্যাংকের ইস্যু আমরা জানি যে অনেকগুলো ইনিশিয়েটিভ নিয়েছে। আচ্ছা, স্যার আমার স্পেসিফিক একটা ভাবে আমি জাস্ট শুরু করতে যাচ্ছি। আমি তো পত্রিকায় মাঝে মাঝে লিখি, এই গভর্নেন্স ক্রাইসিস নিয়ে একটা লিখেছিলাম। এটার মধ্যে একটা প্যারাগ্রাফ ছিল যে বাংলাদেশ হওয়ার পরে যতগুলো গভর্নর হয়েছে তাদের কোন একাডেমিক ব্যাকগ্রাউন্ড কোন থেকে এসেছে। তো ওই জায়গায় পত্রিকা এটা পাবলিশ করেছে, কিন্তু ওই জায়গাটায় ওই প্যারাগ্রাফটা ওটা বাদ দিয়েছে। তা আমি যেটা মনে করি, আমার আন্ডারস্ট্যান্ডিং থেকে বাংলাদেশের মানে ম্যাক্রো ইকোনমিক সেন্ট্রাল ব্যাংকিং গত দুই গভর্নরকে ডেফিনেটলি দে শুড বি ব্রট টু জাস্টিস। তাদেরকে মানে আইনের আনতে হবে। ওরা ওদের সময় ওদের ফিডুশিয়ারি রেসপন্সিবিলিটি ঠিকভাবে পালন করেছে কিনা, এবং ওরা যদি না করে থাকে আন্ডার কোন প্রেসারে করেছে, কে জড়িত ছিল, ওখানে দিলে আমাদের যে নন পারফর্মিং লোন, যে মানি লন্ডারিং, এই ব্যাপারগুলো ফিরে আসবে। রক্ষক এবং ভক্ষকের কথা বলতেছে, সেটা ভেরি ইম্পর্টেন্ট। এই দুজন লোককে আপনারা খুঁজে বের করেন, এখন পলায় আছে। এমন একটা দেশে আমরা আছি যে দেশে আমাদের সেন্ট্রাল মসজিদের ক্ষতি পর্যন্ত পালায় যায়। বুঝতে পারছেন আমাদের 15 বছরে কতটা অধপতন হয়েছে। ইউ হ্যাভ টু কেউ রুই কাতলাকে ধরতে হবে, ধরে তাদেরকে জানতে হবে অ্যাকচুয়ালি কি হয়েছে। আমাদের ফরেন্সিক একটা অডিটিং হতে হবে। আমাদের ভাই মাহমুদ হাসান ভাই FCA, উনি এগুলো জানেন। অডিটিংটা করতে হবে, জানতে হবে, ওদেরকে ছেড়ে দেওয়া যাবে না। ওকে, থ্যাংক ইউ। আমরা লাস্ট আমি জাস্ট একটা পয়েন্ট অ্যাড করছি। দেখুন, দ্যাট ভেরি পার্টিনেন্ট এন্ড ইম্পর্টেন্ট অ্যাজ এন প্রেসার গ্রুপ আপনাদের বলা উচিত। ইভেন আমি দুই স্যারকে বলবো, ওমর ফারুক স্যার, ইভেন কবির হাসান স্যারকে বলবো যে আপনারাও একটু লেখালেখি করেন। এই যে ব্যাংকিং কমিশনের যেটা কথা হচ্ছে, দেখেন বাংলাদেশে ব্যাংক বলতে কিন্তু ট্রেডিশনাল বা আপনার শুধুমাত্র ইন্টারেস্ট বেসড ব্যাংক না, এখানে ইসলামিক ব্যাংক। আমার একটা এপ্রিহেনশন আছে
যে ওখানে হয়তো দেখা যাবে যে আপনার ইসলামিক স্কলারদের ওখানে স্পেস তেমন একটা নাও দেয়া হতে পারে, সেক্ষেত্রে ওনারা যে ইনিশিয়েটিভ গুলো নিয়ে আসবে সেটা কিন্তু ট্রেডিশনাল ব্যাংকের জন্য হবে, ইসলামিক ব্যাংকিং এর জন্য হবে না। তাহলে কিন্তু 30% অফ দ্য ব্যাংকিং সেক্টর উইল বি ইগনোরড and will be left aside. That would be another catastrophe. কারণ ওই কমিশনের অ্যাকশনের উপর বেস করেই কিন্তু বিভিন্ন রিফর্ম ওয়ার্ক করা হবে। তো কাজেই প্লিজ ডু প্লে ইউর রোল সো দ্যাট দে কনসিডার টু ইনক্লুড ইসলামিক স্কলার অন দ্যাট পার্টিকুলার কমিশন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। লাস্ট প্রশ্ন নিচ্ছে আমাদের জনাব মোহাম্মদ হাবিবুর রহমান। আসসালামু আলাইকুম। আমরা বিগত কিছুদিন যাবত দেখছি যে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরকে কিভাবে প্রায় দেউলিয়ার পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। আমার একটা যে বিষয় জানার ইচ্ছা, যে এই যে একটা বিশেষ গ্রুপ এত হাজার হাজার বা লক্ষ কোটি টাকা ব্যাংকিং চ্যানেল থেকে বের করে নিয়ে গেল, এই ক্ষেত্রে প্ল্যান্ডারিং এর জন্য শুধু ইসলামিক ব্যাংকগুলোকে তারা কেন বেছে নিল? এটার কোনো উত্তর আছে কিনা স্যার, প্লিজ? এটার উত্তর আছে। এটা বোধহয় আমাদের ফারুক ভাই ভালো দিতে হবে। উত্তর হলো ইসলামকে মানে ধ্বংস করে দেশে, মানে আনফরচুনেটলি আই হেট টু সে দি ইসলামিক মূল্যবোধকে করে এমন করে ফেলা আমাদের দেশকে, যে দেশ সারা জীবন ভারতের পদোন্নত থাকবে। এবং আপনারা জানেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড যেভাবে ওরা মানে হাইজেক করেছে, এবং এটা আনপ্রেসিডেন্টেড, মানে সিকিউরিটি সার্ভিস দিয়ে তাদেরকে। এবং আমি রিসেন্টলি দেখলাম যে আব্দুল মান্নান সাহেব কথা বলছেন। তো এইটাকে শুধু ইসলামী ব্যাংক বাংলাদেশ না, ইসলামী ব্যাংক দিয়ে শুরু করেছে যাতে ইসলামকে এটা শুধু মানে ছোট করে দেখতে পারে। অফকোর্স ইসলাম ব্যাংকের আপনারা জানেন যে অনেকেই বলে যে যারা ইসলামী মনোভাব লোক, তার মধ্যে জামাত আছে অথবা অন্য ইসলামিক পার্টি আছে, দ্যাট 25% ইকোনমি ইজ কন্ট্রোল বাই দি মানে দিস সেক্টর। এবং এটা কিন্তু ইন্ডিয়ান ইন্টেলিজেন্স সার্ভিসের ইয়ার। তো আমার মনে হয় সেই জায়গাটাই ওরা ধরেছে এই শরিয়া ব্যাংকে, এবং শরিয়া ব্যাংকে এবং করবে। এবং দেখেন ভেরি ইন্টারেস্টিং, আপনি জানেন এই সাইফুল আলম কিন্তু নামাজ পড়ালো, আমার মতো তাহাজ্জুদও পড়েন উনি। ওরা দিয়েছে, এবং সে কিন্তু মানে ক্রাইসিস হওয়ার আগেও ওয়ান অফ দি বিগেস্ট গ্রাহক ছিলেন ইসলামী ব্যাংকের। ওকে দিয়ে তারপরে ইসলামী ব্যাংকে ইন করেছে, ইসলামী ব্যাংকের শেয়ার কিনে ইসলামী ব্যাংকের লোন নিয়ে অন্য ব্যাংকের শেয়ার 8টা ব্যাংকে ওরা একসাথে নিয়ে গেছে। গভর্নেন্স ফেলিওর কথা বলতেছেন, এটা সেন্ট্রাল ব্যাংকের চোখের সামনে দেওয়া হয়েছে, ফাইন্যান্সের চোখের সামনে দিয়েছে। এটা গভর্নমেন্টের ইচ্ছা ছাড়া কি হতে পারে? আবার অনেকে বলে এটাতে বিদেশি হাতও ছিল, এটা আমরা প্রমাণ করতে পারি না, কিন্তু অফকোর্স এটাতে অনেক ক্ষতি হয়েছে। ইসলামকে ওরা দুর্বল করতে যাচ্ছে, ইসলামিক মূল্যবোধকে দুর্বল করতে যাচ্ছে। আমি কিন্তু ওই ফান্ডামেন্টালিজমের কথা বলছি না। ইসলাম ইজ এ ভেরি মানে অ্যাকোমোডেটিভ রিলিজিয়ন। আপনি যদি সাউথ এশিয়াতে সারা দুনিয়াতে দেখেন, আমাদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি যতটা আছে অন্য কোনো দেশে এতটা নাই, ইভেন পার্শ্ববর্তী ভারতেও নেই। সুতরাং আপনার জবাব আমি সেটা বলবো। আর যে জিনিসটা আপনি বললেন, একটা জিনিস অ্যাড করতে যাচ্ছি আমার মাহমুদ হাসান ভাই, আমারও সেই অ্যাপ্রিহেনশন ব্যাংকিং কমিশনে। ওরা সব ট্র্যাডিশনাল কনসালটেন্ট নিয়ে আসবে, ইটস এ কনসালটেন্সি ড্রিভেন প্রজেক্ট অ্যাগেন। আপনি দেখেন এই শ্বেতপত্র যেটা বের করবে দাবুপুরের ভট্টাচার্যের আন্ডারে যে লোকগুলো নিয়েছে, আমি তাদেরকে ব্যক্তিগত জানি, তারা বাংলাদেশের ডিফারেন্ট কনসালটেন্সি গ্রুপের সাথে জড়িত। তারা হয়তো এটা দিচ্ছে, ভবিষ্যতে অনেক বড় কাজ পাবে। কনসালটেন্সি ড্রিভেন লোকজন বাংলাদেশে শাসন করে সকল সুশীল সমাজ। আনফরচুনেটলি সেই কনসালটেন্সি গ্রুপের মধ্যে ইসলামিক মাইন্ডেড লোকজন নাই। এবং আমার সে একইভাবে হচ্ছে ব্যাংকিং কমিশনে একই ব্যাপার ঘটবে। এই জন্য আপনাদেরকে সোচ্চার থাকতে হবে, যারা আপনারা নতুন করে ডিরেক্টর হয়েছেন, যে এখানে ইসলামিক ব্যাংকিং ফাইন্যান্স বুঝেন, এই সমস্ত লোকজনকে থাকতে হবে ব্যাংকিং কমিশন অ্যাজ ওয়েল। 30% অফ দি ইসলাম মানে সেক্টর ইজ ইসলামিক, এই কথাটা ভুলে গেলে চলবে না। থ্যাংক ইউ। আমি জাস্ট একটা পয়েন্ট অ্যাড করি ওনার সাথে, যে দেখুন ইট ওয়াজ এন কলিউসিভ ইফোর্ট, এবং ইজি ভাবে দেখা গেছে যে আপনার ইসলামিক ব্যাংকগুলোকে ধরলে এখান থেকে যেমন টাকা লুট করা যাবে, এট দ্য সেম টাইম স্টেট থেকে একটা প্যাট্রোনাইজেশন পাওয়া যাবে। এবং এই জন্যই কিন্তু ইসলামিক ব্যাংকগুলোকে ফার্স্ট টার্গেট করা হয়েছে। এবং চুরি যখন চোর করতে যায়, তখন কিন্তু সে চিন্তা করে কোথায় সে আপনার ওই যে শীত কাটাটা ইজি হবে। ইসলামিক ব্যাংকিং এ যারা ইনভলভ ছিল, ওদেরকে যেহেতু দুর্বল করে দেয়া হয়েছে, রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন দমন পীড়ন ইউজ করে, কাজেই ওখানে আপনার শেড কাটাটা অনেক ইজি ছিল এটা। আর সেকেন্ড হচ্ছে, ওরা বাংলাদেশ থেকে ইসলামকে উইক করতে চাচ্ছিল,
দেখেন একটা কথা আছে না, জলে মারবো ভাতে মারবো। তারা চিন্তা করতো ইসলামিক ব্যাংক ইজ এ ব্যাকবোন অফ ইসলামিক স্কলার অর ইসলামিক মূল্যবোধ যারা ফোন করে, কাজী এদেরকে ধ্বংস করে দিব। এখানে ইট ওয়াজ এন আপনার মাল্টিপল আপনার টার্গেট নিয়ে তারা আসছে, ওয়ান স্টোন দিয়ে দে কিল মাল্টিপল বার্ড, আই শুড সে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ফাইনালি উমর ফারুক স্যারকে রিকোয়েস্ট করব, যদি আপনার কোনো অপিনিয়ন থাকে নিয়ে আমরা শেষ করব। স্যার সরি, অনেক রাত করে ফেলেছি, আমরা টাইম মেনটেন করতে পারিনি। স্যার যদি শেষ মুহূর্তে আপনার যদি কোনো ওভারঅল পরামর্শ বলেন শেষ করব। আমি জাস্ট একটা জিনিস একটু অ্যাড করতে চাই। এটা আমি একটু লাইটলি বলছি, কিন্তু আসলে বিষয়টা লাইট না। আমাদের ইসলাম অনুযায়ী রিবা হারাম, এ ব্যাপারে তো কোনো কথা নাই, এবং এটার কারণে কিন্তু আমরা ইসলামিক ব্যাংকিং করি। কিন্তু আমাদের সমস্যা এখন তার চেয়ে অনেক প্রকট হয়ে দাঁড়িয়েছে দুর্নীতি। এই দুর্নীতি শুধু এই রিবা প্রবলেম সলভ করে করা সম্ভব না। সুতরাং আমরা যা চিন্তা করি ইসলামকে নিয়ে, আমাদের শরিয়াতে আসলে করাপশনের ব্যাপারে ওই ধরনের কোনো স্পেসিফিক ফ্রেমওয়ার্ক নাই। সুতরাং এগুলো হয়ে যাচ্ছে, হয়ে যাবে। তার কারণ হচ্ছে এগুলোর ব্যাপারে আমাদের সুনির্দিষ্ট শরিয়া ভিত্তিক সেই ধরনের স্ট্যান্ডার্ড বা মানে যে ধরনের পাবলিক ওপিনিয়ন অ্যাওয়ারনেস দরকার, আমি সেটা দেখতে পাইনি। আমার মনে হয় যে আমাদের যারা ইসলাম নিয়ে চিন্তা ভাবনা করেন, অ্যাওয়ারনেস বিল্ড করার জন্য চিন্তা করছেন, আমাদের বুঝতে হবে যে আমাদের সোসাইটিতে বর্তমানে দুর্নীতি ইজ এ মাচ বিগার প্রবলেম, এবং এটা আমাদের মনের মধ্যে ধারণ করতে হবে। এটুকু ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। ওকে, স্যারদেরকে অনেক অনেক মোবারকবাদ, আমাদেরকে অনেক লম্বা সময় দিয়েছেন এবং অনেক রাত পর্যন্ত আমাদের সাথে আছেন। সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি, আমাদের পার্টিসিপেন্ট বৃন্দদেরকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি যে এত রাত পর্যন্ত আমাদের সাথে সময় দিয়েছেন। এখন আমাদের সাথে 76 কানেক্টেড আছেন। তো সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানিয়ে আমরা শেষ করছি। আমার সবার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ইকোনমিক সাস্টেনেবিলিটি নিয়ে আসা, আমাদের ইকোনমিকে আরো স্ট্রঙ্গার করা, আমাদের ব্যাংকিং সেক্টর, যেহেতু আমাদের ইকোনমিটা ব্যাংক বেসড ইকোনমি, এই ব্যাংক বেসড ইকোনমিটাকে যদি বাঁচাতে হয় তাহলে আমাদের ব্যাংকিং সিস্টেমকে বাঁচাতে হবে। ব্যাংকিং সিস্টেমকে যদি বাঁচাতে চায় তাহলে ইসলামিক ব্যাংকিং কে বাদ দিয়ে আসলে ব্যাংকিং সিস্টেমকে বাঁচানো সম্ভব না। সেক্ষেত্রে আমাদের ব্যাংকিং এর মধ্যে ইসলামিক ব্যাংকগুলোকেও বাঁচাতে হবে, আমাদের দেশের সাথে, আমাদের রাষ্ট্রের সাথে, আমাদের ইকোনমির সাথে। তো সেক্ষেত্রে আমাদের বিভিন্ন ভাবে আমাদেরকে চেষ্টা করতে হবে যে যার ইন থেকে, যেটা আমাদের মাহমুদ স্যার বলেছেন যে বিভিন্ন ইন থেকে যদি আমাদের প্রেশার গ্রুপ গুলো কাজ করে, যে আমাদের ট্রু কি বলবো রিফরমেশন যদি করতে চায়, তাহলে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ডাইমেনশনে আমাদের রিফরমেশন গুলো করতে হবে, এবং শর্ট টার্ম লং টার্মে বিভিন্ন ধরনের আমাদের স্ট্র্যাটেজি গুলো নিতে হবে, আমাদের রিফরমেশন গুলো করতে হবে। আমরা সবাই মিলে চেষ্টা করব আমাদের এই বাংলাদেশকে আমরা যাতে সুন্দরভাবে গড়ে তুলতে পারি, এই জন্য যে যার ইন থেকে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাইকে আবার মোবারকবাদ জানিয়ে আমাদের আজকের ডিসকাশন এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি।